আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? ভালো আছো সবাই? তোমরা কি ভাইয়ার কথা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? একটু জানাবা কষ্ট করে আমাকে। আমি একটু তোমাদের কমেন্ট চেক করছি। তোমরা যদি একটু কথা ঠিকঠাক মতো শুনতে পাও একটু ভেবে জানাও কমেন্ট, হ্যাঁ? ওকে। মুবাইজ রহমান, খন্দকার মুবাইজ রহমান বলতেছি ক্লিয়ার। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে কোনিক্স ক্লাসটা। তোমাদেরকে প্রথমে বলে রাখি, কোনিক্স হচ্ছে একটু একটু ক্রিটিক্যাল আমাদের কাছে লাগে। আমরা যারা এইচএসসি তে কোনিক্স পড়ে আসছি তাদের কাছে একটু কঠিন লাগে, বাট কোনিক্সটা খুবই মজার একটা জিনিস। তার কারণটা হচ্ছে এই জন্য, ধরো আমরা সময় কোনিক্সে পড়ি কি জিনিস, ধরো উপবৃত্তের জন্য 10টা বা 12টা ইকুয়েশন, 13টা ইকুয়েশন, আবার উপবৃত্তের জন্য 2 ধরনের উপবৃত্ত আছে, 2 ধরনের অধিবৃত্ত আছে। তো এই ধরনের দেখা যায় প্রায় 50-55টার মতো ইকুয়েশন থাকে। আবার পরাবৃত্ত আছে, পরাবৃত্তের অনেকগুলো ইকুয়েশন। মাথাটা খারাপ হয়ে যায় যে ভাই এতগুলো কিভাবে মনে রাখবো বা কিভাবে কি করবো, তাই না? তো আমরা চাইবো যে আজকে কোনিক্সটা আমাদের এত ইকুয়েশন না পড়ে আমরা কিভাবে সহজে পড়তে পারি, যতটা ইজিলি আমরা মনে রাখা যায় সেভাবে একটু ট্রাই করবো, হ্যাঁ? আজকের কোনিক্স ক্লাসটা মেইনলি তোমাদের যে চ্যাপ্টার, মানে যে কম্পোনেন্ট বুকে আমরা যেখানে দিয়েছি সেখান থেকে অনেক কম পড়ানো হবে। আজকের ক্লাসটা একটু কম, বাট আজকে তোমাদের বেসিক পড়ানো হবে প্রচুর পরিমাণে। আজকে তোমাদের প্রথম ক্লাসটা আধা ঘন্টা, খুবই ইম্পর্টেন্ট, খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। প্রথম 30 মিনিট ভাইয়া অনেক কথা বলবো, কথাগুলো তোমরা একটু কষ্ট করে লিখে নিও। ভাইয়া এই কথাগুলার সামারি যেগুলো সেগুলো অবশ্যই লিখে দিও, বাট তোমরা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, একটু ভালো করে শোনো, অনেক কিছু মনে রাখতে পারবা ইজিলি, হ্যাঁ? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে যে জিনিসটা বলতে গেছি, প্রথমে কোনিক্স নিয়ে আমাদের সবার আগে যে কথা সবসময় ঝামেলা হয় আমাদের যেখানে, জি ভাইয়া আমার কোনিক্স কোনটা, সরলরেখা কোনটা, বা কোন জিনিস কোনটা, আমি তো সেটা বুঝি না। মনে রাখবা কোনিক্স এর মধ্যে কয়েকটা জিনিস আছে। এক নাম্বার হচ্ছে সার্কেল বা বৃত্ত, উপবৃত্ত বা ইলিপস, অধিবৃত্ত বা হাইপারবোলা, পরাবৃত্ত বা প্যারাবোলা, এগুলো সবগুলাই কোনিক্স। বৃত্ত এক প্রকার কোনিক্স, এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। বৃত্ত এক প্রকার কোনিক্স, এটা মনে রাখবা। এখন কোনিক্স চেনার উপায়, কোনিক্স চেনার উপায় হচ্ছে সবচেয়ে বড় জিনিস যেটা ভাইয়া তোমাদেরকে ইন্টিগ্রেশন 3 ক্লাস পড়িয়েছিলাম, ওখানে তোমরা সবাই জানো যে ভাইয়া কিছু সরলরেখা বা পরাবৃত্ত উপবৃত্ত নিয়ে কিছু কথা বলেছিলাম লাস্টের দিকে। তো ওখানে ভাইয়া বলেছিলাম যে এক্স এবং ওয়াই আমার একটা ইকুয়েশন হবে, একটা সমীকরণ, আমার যখন এক্স এবং ওয়াই থাকবে তার মধ্যে যে কোনো একটা এক্স অথবা ওয়াই যে কোনো একটার পাওয়ার যদি 2 থাকে, অর্থাৎ স্কয়ার থাকে, তাহলে সেটাকে আমরা ধরে নিব যে সেটা একটা কোনিক্স, সেটা একটা কোনিক্স। এটা হচ্ছে আমার একদম বেসিক জিনিস যে আমার কোনিক্স সেটা বোঝার উপায়, হ্যাঁ? তাহলে আজকে আমরা প্রথমে ক্লাস শুরু করি, যে আজকে বিসমিল্লাহ বলে শুরু করি। অনেক কিছু বলবো, অনেক কিছু আস্তে আস্তে, চলো শুরু করা যাক। ওকে, দেখো প্রথমে ভাইয়া দুইটা ইকুয়েশন লিখি, সুন্দর করে দুইটা ইকুয়েশন লিখি। দেখো এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। তোমরা সবাই জানো এই ইকুয়েশনটা কিসের ভাইয়া বলো তো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া তোমরা সবাই বলো তো এই ইকুয়েশনটা কিসের? আরেকটা ইকুয়েশন ভাইয়া লিখতেছি, তোমরা একটু নিচের দিকে খেয়াল করো, আমি একটু লিখি তোমরা দেখো, হ্যাঁ? যে এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। আমরা সবাই একটু চিন্তা করি, ইন্টারমিডিয়েট সবাই পড়েছিলাম এই জিনিসগুলো, সবাই একটু দেখার কথা অবশ্যই। এই যে প্রথম ইকুয়েশনটা ভাইয়া লিখতেছি, এটাকে আমরা বলি কি ভাইয়া? উপবৃত্ত। বাংলায় বলি উপবৃত্ত, ইংলিশে বলি ইলিপস। অবশ্যই তোমার আজকের ক্লাসের সবগুলা ইংলিশ টার্ম তোমার মনে রাখতে হবে, মোটামুটি পরাবৃত্ত, প্যারাবোলা, হাইপারবোলা, এগুলোর ইংলিশ টার্মগুলো মনে রাখতে হবে। কেন? কারণ ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর, তারপর হচ্ছে তোমার এই যে ধরো শেরে বাংলা থেকে যতগুলো ভার্সিটি আছে, বাংলাদেশের ম্যাক্সিমাম ভার্সিটি গুলায় তোমার কোনিক্স এর ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় ইংলিশ টার্মগুলো দিয়ে দেয়, হ্যাঁ? তাহলে প্রথমটা হচ্ছে আমার উপবৃত্তের সমীকরণ, পরেরটা হচ্ছে আমার অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্ত বা কি হাইপারবোলার ইকুয়েশন। আমি ধরে নিচ্ছি তোমরা সবাই একটু জানো। এখন আমরা একটা
ইম্পর্টেন্ট জিনিস পড়বো, প্রথমেই একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো, সেটা হচ্ছে আমরা এই দুইটার ই জানবো। ই ই মানে কি ভাইয়া? ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা। এইটার ইসেন্ট্রিসিটি হচ্ছে 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। ভাইয়া এই জায়গায় যদি মাঝখানে ইকুয়েশনের মেইন ইকুয়েশন যদি প্লাস থাকে, এই জায়গাটা হবে মাইনাস, ঠিক আছে? আর এটার মধ্যে যেহেতু মাইনাস ছিল 2 নাম্বার ইকুয়েশন, তাহলে এটা হবে যে ই ইকুয়াল টু 1 প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার। এখন কথা হচ্ছে ভাই বি স্কয়ার না এ স্কয়ার, এগুলো আমাদের মনে রাখতে হয়। এটা আমরা মনে রাখবো না, কেন রাখবো না সেটা ভাইয়া ক্লাসে পড়াইলে বলবো অবশ্যই, বাট এখন জাস্ট একটু মনে রাখো যে এইটা। এখন আমরা একটা নতুন একটা জায়গায় যাব, পুরোপুরি আলাদা একটা জায়গায় যাব। প্রথমেই তোমার কোশ্চেন আসতে পারে যে ভাইয়া প্রথমে কোনো কিছু না হঠাৎ করে শুরু করলেন ই দিয়ে, ই কেন দিলেন? মনে রাখবা ই হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক্স, একটা হচ্ছে তোমার কোনিক্স এর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ই। তুমি যে কোনো কোনিক্স এর ই অথবা উৎকেন্দ্রিকতা অথবা ইসেন্ট্রিসিটি মানে যেটাই বলি না কেন, আমি ই দেখে তুমি খুব ইজিলি বলে দিতে পারবো আসলে ইকুয়েশনটা বা কোনিক্সটা কেমন। আমরা এখন একটা জিনিস পড়বো নতুন করে, দেখো সবাই একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। হ্যাঁ দেখো, আমি যদি বলি যে এ ইকুয়াল টু বি, 2 নং ইকুয়েশনে ধরো আমার এ ইকুয়াল টু বি হলে কি হবে ইকুয়েশনটা বলো তো আমাকে একটু? এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে দেখো তো ভাইয়া, আমি এই জায়গায় নিচে যদি আমি একটা লসাগু করি, নিচে এ স্কয়ার চলে আসে আর উপরে থাকে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এরপরে এ স্কয়ারটাকে যদি আমি কোনাকুনি গুণ করে দিই, এটা কি এই ধরনের একটা ইকুয়েশন চলে আসে না? এইটাকে আমরা বুঝি, এটাকে আমরা বুঝি। অর্থাৎ এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার ইকুয়াল টু, সরি, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, এই ধরনের একটা ইকুয়েশন আসছে। এখন আমাকে ভাইয়া এই যে এ ইকুয়াল টু বি যদি হয়, তখন এটার ই কত আসে আমরা একটু দেখবো। 1 প্লাস এই জায়গাটায় এ স্কয়ার, এই জায়গাটায় এ স্কয়ার, যেহেতু এ ইকুয়াল টু বি দুইটাই সমান, তাহলে আমাকে বলো ভাইয়া 1 প্লাস 1 হয় না? তাহলে 1 প্লাস 1 এটা ভ্যালু কত বলো তো? √2 না? √2 হয়। এখন তোমরা ফিজিক্স ক্লাসে অনেকেই পড়েছো, যে √2 এর ভ্যালু কত, আমাকে একটু বলবা √2 এর মান কত হয়? √2 এর মান কত হয় বলো তো আমাকে, বলতে পারবা? √2 এর মান হচ্ছে 1.414 সামথিং, 1.414 সামথিং, ঠিক আছে? এই ধরনের একটা ভ্যালু আমরা পড়েছিলাম। এখন আমাকে একটু তুমি কষ্ট করে বলো ভাইয়া, এই যে 1.414, আমি তোমাদেরকে আবার বলতেছি জিনিসটা কেন এখানে যাচ্ছি, তোমরা এখনো বুঝতেছো না হয়তো, বা একটু শুনো কথাটা। 1.414, আমাকে এখন একটু কষ্ট করে বলো তো 1.414 কি 1 থেকে বড় নাকি ছোট? 1 থেকে বড় নাকি ছোট? অবশ্যই বড়, অবশ্যই বড়, আমি বলতে পারি। তাহলে এখন আমাকে বলো তো ভাইয়া, তাহলে আমি কি বলতে পারি যে 1.414 এইটা আসলে আমি একটা হাইপারবোলা বা অধিবৃত্তের ই পেয়েছি। তাহলে হাইপারবোলা বা অধিবৃত্তের ই যদি 1.414 আমার একটা নির্দিষ্ট কেসে a ইকুয়াল টু বি হচ্ছে, নির্দিষ্ট কেসের একটা নির্দিষ্ট নাম আছে, আমি সেটা বলতেছি। তার আগে বলো যে যেহেতু 1.414 হয়েছে, তার মানে কি 1 থেকে বড়। তাহলে আমি কি বলতে পারি যে আমার হাইপারবোলার ইসেন্ট্রিসিটি সবসময় 1 থেকে বড় হবে। তাহলে বলো তো ভাইয়া বিপরীতটা কি? অবশ্যই আমার ইলিপসের ইসেন্ট্রিসিটি 1 থেকে ছোট হবে, অবশ্যই আমার ইলিপসের ইসেন্ট্রিসিটি 1 থেকে ছোট হবে। এই যে a ইকুয়াল টু বি, এই যে a ইকুয়াল টু বি, এই যে a ইকুয়াল টু বি যদি হয়, এই কেসটাকে আমরা বলি আয়তাকার, আয়তাকার বা রেক্টেঙ্গুলার। অর্থাৎ এই কেস যদি কখনো আয়তাকার বা রেক্টেঙ্গুলার অধিবৃত্ত বা হাইপারবোলা, আয়তাকার অধিবৃত্ত, a ইকুয়াল টু বি হইলে এটাকে আমরা বলি আয়তাকার অধিবৃত্ত। এই যে দেখো a ইকুয়াল টু বি, a ইকুয়াল টু বি, তাহলে দেখো আমি কি বলতে পারি যে আমার সব সময় কখনো যদি আমি দেখি যে আমার একটা কোনিক্সের ইসেন্ট্রিসিটি √2 আসছে, একটা কোনিক্সের ইসেন্ট্রিসিটি √2 আসছে, আমি অবশ্যই বলতে পারবো ওই কোনিক্সটা আয়তাকার অধিবৃত্ত এবং তার a ইকুয়াল টু বি সমান, তার a আর b সমান। তাহলে তার যদি a আর b সমান হয়, আমাকে বলো তো তার টোয়াইস b সমান হবে না? তাহলে তার বৃহত্তক ক্ষুদ্রাক্ষ সমান হবে। ওগুলো আমরা বিভিন্ন অঙ্কের মধ্যে পড়বো। আগে আমি তোমাদেরকে বিভিন্ন জিনিসটা বুঝাচ্ছি। দেখো আবারও বলতেছি, √2 যদি আমার কোনিক্সের ইসেন্ট্রিসিটি হয়, তাহলে আমরা ডিরেক্ট বলে দিতে পারবো যে আমার কোনিক্সটা একটা অধিবৃত্ত বা হাইপারবোলা। কি ধরনের অধিবৃত্ত? আয়তাকার অধিবৃত্ত, সোজা কথা।
এখন আয়তাকার অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত হচ্ছে আমার 1 থেকে বড় √2, অধিবৃত্তই আমার 1 থেকে বড়, ইসেন্ট্রিসিটি, উপবৃত্তের ইসেন্ট্রিসিটি 1 থেকে ছোট, উপবৃত্তের ইসেন্ট্রিসিটি 1 থেকে ছোট। তাহলে আমি এখন দেখি ভাই আয়তাকার উপবৃত্ত নামে কোনো কেস আছে কিনা একটু দেখি। ধরো তোমার এই জায়গায় যদি a = b হয় তাহলে কি হবে, x² / a² প্লাস y² / a² = 1। এখন আমি এখানে e এর ভ্যালু বসাই, 1 - a² / a²। এখন দেখো 1 - কাটাকাটি করলে এটা আসলে 1, এটা করলে কত হয় দেখছো, 0 হয়, এটা করলে 0 হয়। আমি এখন তোমাদের একটা জিনিস বলি, তুমি এই জায়গাটা যদি লসাগু করো দেখো তো তুমি কি পাও আসলে, x² + y² = a² পাও। ইকুয়েশনটা কি তোমার চেনা চেনা মনে হচ্ছে, দেখো তো ইকুয়েশনটা তোমার চেনা চেনা মনে হচ্ছে, দেখো তো ইকুয়েশনটা আসলে কিসের ইকুয়েশন জানো, বৃত্তের ইকুয়েশন। এটা আসলে একটা বৃত্ত, যখনই একটা উপবৃত্তের মধ্যে a আর b সমান হবে সেটাকে আমরা বৃত্ত বলবো। আয়তাকার উপবৃত্ত বলে পৃথিবীতে আসলেই কিছু নাই, সেটাই বৃত্ত। আয়তাকার উপবৃত্ত বলে পৃথিবীতে আসলেই কিছু নাই, সেটাই বৃত্ত। তার মানে কি, আমি তিনটা জিনিস পেয়ে গেলাম, আমার অধিবৃত্তের ইসেন্ট্রিসিটি পাইলাম 1 থেকে বেশি, আমার উপবৃত্তের ইসেন্ট্রিসিটি পাইলাম 1 থেকে কম, তাহলে আমার 0 পাইলাম কিসের ইসেন্ট্রিসিটি, বৃত্তের ইসেন্ট্রিসিটি। তাহলে আর বাকি রইল কোনটা, একটা পরাবৃত্ত, তাই না? তাহলে পরাবৃত্তের ইসেন্ট্রিসিটি আমার কত হবে, পরাবৃত্তের ইসেন্ট্রিসিটি হবে আমার 1। ঠিক আছে, আমার তাহলে পরাবৃত্তের ইসেন্ট্রিসিটি কত হবে, 1 হবে। এইটুকু কি আমরা বুঝতে পারছি সবাই? আচ্ছা, তোমরা একটু আমাকে কষ্ট করে বলবা যে তোমরা কথা ভাইয়া লেট হলে সমস্যা নেই, কথা আবার ক্লাসটা দেখে নিও, তিথি পরে দেখে নিও, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি আবারও বলতেছি, আমরা কথা আজকে একদম প্রথম থেকে বলতেছি, খুব বেশি দেরি হয় নাই, আবারও বলতেছি, আমার অধিবৃত্তের ইসেন্ট্রিসিটি 1 থেকে বেশি, অধিবৃত্তের ইসেন্ট্রিসিটি আমার 1 থেকে বেশি, উপবৃত্তের ইসেন্ট্রিসিটি আমার 1 থেকে কম, একটা বেশি একটা কম, তাহলে বৃত্তের ইসেন্ট্রিসিটি কত, 0। বৃত্তের ইসেন্ট্রিসিটি কত আসছে আমার, 0। তাহলে আর রইল বাকি কি, পরাবৃত্ত, আর রইল বাকি কি, পরাবৃত্ত, সেটার ইসেন্ট্রিসিটি কত হবে আমার 1। এই যে চারটা তোমাদেরকে অবজেক্টিভ বললাম, এই চারটা জিনিস যে বললাম, ইসেন্ট্রিসিটি কোনটার কত ভ্যালু, এইগুলা তোমার প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টে, প্রত্যেকটা ভার্সিটিতে পরীক্ষা আসে। ক্লিয়ার সবাই? আরেকটা মজার জিনিস তোমাদেরকে দেখাই, তোমরা এখন বুঝতে পারবে হয়তো, বা তোমরা সবাই জানো এই যে এইভাবে একটা ইকুয়েশন, এটা কিসের ইকুয়েশন ভাইয়া, উপবৃত্তের ইকুয়েশন, যেটা ভাইয়া এইটাকে আমরা বলি a আর এটাকে আমরা বলতাম b, যে এটা বড় হইতো বিটা ছোট হইতো। a আর b সমান মানে কি, a আর b সমান মানে যে দেখো তো, দেখো এই যে a যতটুক b ততটুক না, এটা পুরোপুরি একটা বৃত্ত না আসলে, দেখো তো, দেখতে পাচ্ছ, যেটাকে আমরা আর বলি বা রেডিয়াস বলি, তাই না? দেখো তো ইসেন্ট্রিসিটি 0 হওয়া মানে সেটা পুরোপুরি গোল হবে, সেটা পুরোপুরি কার্ভ হবে, এই জিনিসটা বুঝায় ইসেন্ট্রিসিটি আসলে কার্ভেচার। একদম যদি আমি এটা মানে ম্যাথমেটিক্যাল কোনো জিনিস বুঝাতে চাই বা ফিজিক্যাল কোনো বুঝাতে চাই, সেটা আসলে ইসেন্ট্রিসিটি মানে আসলে কার্ভেচার। যাই হোক, আমরা ইসেন্ট্রিসিটি দিয়ে বুঝতে পারি যে আমার কোনিক্সটা কি ধরনের। হ্যাঁ, এইটুক যদি বুঝতে পারি, মোটামুটি আমাদের আজকের ক্লাসে অনেক কিছুই পড়া হয়ে গেছে। হ্যাঁ, এখন চলো আমরা তাহলে একটু আরেকটা জিনিসে যাই, নতুন একটা জিনিসে যাই। আচ্ছা দেখো, এই যে ভাইয়া আমরা কয়েকটা জিনিস মনে রাখবো, সুন্দর করে মনে রাখবো। কি কি ভাইয়া? কেন্দ্র 0, শীর্ষ a, উপকেন্দ্র AE, আর হচ্ছে আমার দ্বিকক্ষ বা নিয়ামক, যেটাই দিই না কেন সমস্যা নেই, দ্বিকক্ষ দিলেও দ্বিকক্ষ, নিয়ামক দিলেও নিয়ামক। A/E, এই চারটা জিনিস আমার মনে রাখতে হবে। আবারও বলতেছি, তোমরা কখনোই এখানে বি আনবা না, এ বি এগুলো চিন্তা করবা না, তুমি জাস্ট এ দিয়ে মনে রাখো, যে কোনো একটা জিনিস তোমার মনে রাখতে হবে, সেজন্য তুমি মনে রাখতেছো, এ দিয়ে মনে রাখো, কোনো সমস্যা নেই, জাস্ট একটা মনে রাখলেই হবে, বাকিটা কিভাবে মনে রাখতে হয় সেটা ভাই দেখাবো, কোনো সমস্যা নেই।
তার আগে তুমি জাস্ট নর্মাল জিনিসটা দেখো। হ্যাঁ, দেখো এই চারটা জিনিস মনে রাখতে হবে তোমায়। কি ভাইয়া কি কি বলতেছি আবার বলি, আবারও বলতেছি তোমাকে, যে কোনো জিনিসের কেন্দ্র হবে তোমার এ, সরি 0, শীর্ষ হবে তোমার এ, উপকেন্দ্র এই, দিকাক্ষ এ বাই ই। কেন্দ্র, শীর্ষ, উপকেন্দ্র, দিকাক্ষ, কেন্দ্র, শীর্ষ, উপকেন্দ্র, দিকাক্ষ। প্রথম তিনটা আমাদের স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট আমরা জানি। মানে কি, মানে হচ্ছে তোমার ধরো এটা হবে যে 0 0, এরপরেরটা হবে A0, এরপরেরটা হবে AE0, এই তিনটা আমরা জানি। আর লাস্টেরটা আমরা কি জানি ভাইয়া, দিকাক্ষ বা নিয়ামকের সমীকরণ। এটা কোনো স্থানাঙ্ক না, এটা সমীকরণ, এটা সমীকরণ, ঠিক আছে। আমরা এই সমীকরণটা অবশ্যই জানতাম যে x = a/e, মানে প্লাস মাইনাস, অবশ্যই সবগুলোতে প্লাস মাইনাস হবে, ঠিক আছে, সবগুলোতে প্লাস মাইনাস হবে। আমি জাস্ট তোমাকে এই জিনিসটা মনে রাখাচ্ছি, 0 a ae a/e, 0 a ae a/e, ঠিক আছে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে যে জিনিসটা বুঝাচ্ছি সেটা হচ্ছে এই যে, আসো আমাকে একটু কষ্ট করে তুমি বলবা, আমরা এই যে চারটা ইকুয়েশন, এই চারটা জিনিস লিখলাম, এই চারটা জিনিস দুইটার ক্ষেত্রে, একটা হচ্ছে তোমার উপবৃত্ত আর একটা হচ্ছে তোমার অধিবৃত্ত, একটা তোমার উপবৃত্ত আর একটা তোমার অধিবৃত্ত। উপবৃত্ত এবং অধিবৃত্তের ক্ষেত্রে এই জিনিসগুলো কেস হবে। হ্যাঁ, এখন আমাকে বলো ভাইয়া, উপবৃত্তের ক্ষেত্রে, উপবৃত্তের ক্ষেত্রে আমরা কি জানি বলতো, ই এর মান 1 থেকে কম না। ধরো ধরো তোমার a সমান 10, ধরো তোমার a সমান 10, ঠিক আছে। ই সমান ধরো 1 থেকে কম, আমি ধরলাম সহজে ধরার জন্য হাফ ধরলাম, হাফ। তাহলে আমরা বলতে পারি এটার a কত হবে, 10 ইনটু হাফ হবে না, মানে কত 5, তাই না। আর a বাই ই কত হবে বলতো, 10 ভাগ হাফ, মানে কত 20। তাহলে আমরা বলতো এখানে আসলে সবার আগে কোনটা আছে, সবার আগে এখানে কি এই আছে না, 5, তারপরে 10, তারপরে 20, এভাবে আসতেছে না। আমরা এই জিনিসটা খেয়াল রাখবো। দেখো প্রথমে আমার 0 দিব আর মাঝখানে আমি a দিব, 0 আর a আমি দিব, 0 a আর a আমার ফিক্সড। এখন আমার এই যে দেখো এই দুটার মাঝখানে কি আমার এখানে a আসতেছে নাকি a বাই আসতেছে। a যদি আমার 10 হয় আর 0 হয়, 10 আর 0 এর মাঝখানে কি 5 না, 5 না, তাহলে অবশ্যই আমার a আগে আর a বাই ই পরে হবে। উপবৃত্তের ক্ষেত্রে এই কেসটা মাথায় রাখবা। উপবৃত্তের ক্ষেত্রে প্রথমে আসবে তোমার 0, তারপর আসবে তোমার a, তারপর আসবে তোমার a, তারপর আসবে তোমার a বাই ই। আবারও বলতেছি, উপবৃত্তের ক্ষেত্রে তোমার প্রথমে আসবে 0, তারপর আসবে a, তারপর আসবে a, তারপর আসবে a বাই ই, a বাই ই। তাহলে আমারে বলো তো ভাই, উপবৃত্তের ক্ষেত্রে প্রথমে 0, 0 মানে আসলে কি, কেন্দ্র, তারপরে তোমার কি আসছে উপকেন্দ্র, তারপর আসছে তোমার কি শীর্ষ, তারপর আসছে তোমার কি দিকাক্ষ বা নিয়ামক। আবারও বলি, কেন্দ্র, উপকেন্দ্র, শীর্ষ, দিকাক্ষ বা নিয়ামক। তোমার ইকুয়েশন মুখস্থ করা দরকার নেই, এটা মনে রাখলে তুমি দেখবে সবকিছু পারবা। একটু দেখাচ্ছি। তাহলে আমারে এখন বলো তোমার অধিবৃত্তের ক্ষেত্রে কেসটা কেমন হবে, অধিবৃত্তের ক্ষেত্রে কেসটা কেমন হবে বলো তো। ই এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে কি হবে বলতো, প্রথমে ছিল 0, মাঝখানে a, এই দুটার মাঝখানে কি হবে, a বাই ই হবে না। ধরো ই এর মান 10, ধরো ই এর মান 2, 2 ধরলেই তো হয়ে যায়, 10 বাই 2 কত হয়, 5 হয়ে যায়, আর এটা 10 গুণ 2 20 হয়ে যায়। তাহলে এই জাস্ট এই মাঝের দুইটা কেস ঠিক থাকবে, 0 আর a ঠিক থাকবে, a ই আর a বাই ই চেঞ্জ হয়ে যাবে। কোনটার পর কোনটা আসবে এটা আমার বুঝতে হবে, কোনটার পর কোনটা আসবে এটা আমার বুঝতে হবে, কোনটার পর কোনটা আসবে এটা আমার বুঝতে হবে। তাহলে আমি আবারও বলতেছি, উপবৃত্তের ক্ষেত্রে 0 a a a বাই ই, মানে প্রথমে হচ্ছে তোমার কেন্দ্র, উপকেন্দ্র, শীর্ষ, দিকাক্ষ। আর এখানে কেন্দ্র, দিকাক্ষ, শীর্ষ, উপকেন্দ্র, কেন্দ্র, দিকাক্ষ, শীর্ষ, উপকেন্দ্র, ঠিক আছে। এই যে ছোট্ট বেসিকটা, এটা যদি তুমি বুঝো, এটা যদি তুমি বুঝো, তোমার যেই কোনো ম্যাথ আসলেই তুমি বুঝবা। তোমরা যেহেতু সরলরেখার ক্লাস করেছো, আমি ধরে নিচ্ছি তোমরা বেসিক গুলা জানো। এখন আমরা একটু চিত্র দেখবো যে ভাই আপনি যে পড়াইলেন, আমরা একটু এটা দেখি কিভাবে কিভাবে মনে রাখা যায়। আমি তোমাদেরকে একটু সহজভাবে, ওয়েট, হ্যাঁ, একটু সহজভাবে দেখাই।
আচ্ছা, এই যে দেখো এটা হচ্ছে তোমার 0 0, তুমিও জানো এটা কেন্দ্র, এটা কত ভাই 0 0 মানে কত 0 0, আর এটা হচ্ছে তোমার শীর্ষ, এটা হচ্ছে তোমার শীর্ষ, তুমি জানো, তাহলে শীর্ষ কত হবে এটা ভাইয়া a0, a0 কেন হবে ভাইয়া, কারণ তোমার এই যে দেখো এই অক্ষের উপর সবকিছু 0 আসলে, ঠিক আছে, আর এ তো তোমার এই দূরত্বটা, এই হচ্ছে তোমার এই যে 0 থেকে এ পর্যন্ত দূরত্ব a0, তাহলে মাঝখানে ধরো কোনো একটা জায়গায় হবে তোমার অবশ্যই হবে উপকেন্দ্র, অবশ্যই হবে তোমার উপকেন্দ্র, কত সেটা, সেটা হচ্ছে তোমার AE0, তাই না, এই 0ই তো হবে, অবশ্যই এই 0ই হবে, কারণ যেহেতু তোমার এক্স অক্ষের উপর, তাই না, আর অবশ্যই এগুলো সবগুলোর আগে প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস কেন হবে ভাইয়া, তোমার এই পাশে একটা উপকেন্দ্র আছে, এই পাশে একটা উপকেন্দ্র আছে, এই পাশে একটা শীর্ষ আছে, এই পাশে একটা শীর্ষ আছে, দুই পাশেই আছে, হ্যাঁ, আচ্ছা উপকেন্দ্রিক লম্ব আমি একটু পরে যাচ্ছি, আর আরেকটা রেখা আছে সেটা হচ্ছে এই ধরনের, দেখো এই যে এই বরাবর, এটার বাইরে, তাহলে দেখো প্রথমে কেন্দ্র, তারপরে উপকেন্দ্র, তারপরে শীর্ষ, তারপরে দিকাক্ষ, প্রথমে কেন্দ্র, তারপরে উপকেন্দ্র, তারপরে শীর্ষ, তারপর দিকাক্ষ, প্রথমে কেন্দ্র, তারপর উপকেন্দ্র, তারপর শীর্ষ, তারপর দিকাক্ষ, তাহলে দেখো ভাইয়া এটা হচ্ছে দিকাক্ষ, দিকাক্ষ কত হয় ভাইয়া প্লাস মাইনাস a/e। এখন আমাকে তুমি একটা জিনিস বলবা, আমাকে তুমি একটা জিনিস বলবা, এই যে দিকাক্ষটা এটা কি ওয়াই অক্ষের সমান্তরালে নাকি এক্স অক্ষের সমান্তরালে, অবশ্যই তুমি দেখতেছো এটা ওয়াই অক্ষের সমান্তরালে, ওয়াই অক্ষের সমান্তরাল সমীকরণ, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণগুলো আমরা কিভাবে পড়ি, এক্স ইকুয়াল টু এ বা এক্স ইকুয়াল টু বি এভাবে পড়তাম, তাহলে দেখো তো এখানে এক্স ইকুয়াল টু কি প্লাস মাইনাস এ হবে না, এক্স ইকুয়াল টু কি প্লাস মাইনাস এ হবে না, মানে তোমার এই পাশে এ এই পাশে প্লাস মাইনাস এ, এটা তো তুমি বুঝতেছো, উপকেন্দ্র কি ওয়াই এক্সিসে হতে পারে না, হ্যাঁ পারে, ওটা অন্য কেস, ওটা বুঝাবো ভাইয়া, ওইটা বুঝাবো, এটা আমি নরমালি ধরে নিচ্ছি এটা আমার এ এর জন্য, আমি বি এর ক্ষেত্রে বুঝবোই না, আমার চিন্তাই করার দরকার নাই বি এর জিনিসটা, হ্যাঁ বি এর জিনিসটা আমার চিন্তাই করার দরকার নাই, ওকে। আচ্ছা, এখন দেখো আমরা বি এর কেস চিন্তা করবো, ওগুলো আমাদের এক্সেপশনাল কেস, এক্সেপশনাল কেসের ম্যাথ আমরা ধরবোই না, হ্যাঁ দেখো অনেক ইজিলি পড়তে পারবো। এখন দেখো তাহলে আমি বলতে পারতেছি যে দিক হচ্ছে আমার এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ, আমি এইটুকু বুঝে গেছি, খুবই সহজ একটা জিনিস, একদম বেসিক। এখন আমার যদি এইটা হয় আমার উপবৃত্তের জন্য, আমি তাহলে অধিবৃত্তের জন্য একটু চিত্রটা দেখি, অধিবৃত্তের জন্য একটু চিত্রটা দেখি, তোমাদের এই জিনিসগুলো ঝামেলা হয় প্রচুর পরিমাণে ভুল করে স্টুডেন্টরা, এই জন্য আমি দেখাচ্ছি, আসো অধিবৃত্তের জন্য জিনিসটা দেখি। অধিবৃত্তের জন্য ইকুয়েশনটা হবে এরকম, ধরো তোমার প্রথমে এটা শীর্ষ, সরি কেন্দ্র 0 0, আমরা জানি কি রকম, আমরা জানি যে এই ধরনের একটা হয় অধিবৃত্ত, সরি অনেকটা এমন হয়, হ্যাঁ। এখন দেখো ভাইয়া এই যে এটা কেন্দ্র, এরপরে এই জায়গাটা আসে দিকাক্ষ, এটা হচ্ছে তোমার শীর্ষ, প্লাস মাইনাস এ মানে a0, অবশ্যই প্লাস মাইনাস, হ্যাঁ এটা তোমার শীর্ষ, তাহলে এটা হচ্ছে তোমার দিকাক্ষ, যেহেতু এ বাই ই আগে আসছে, এটা তোমার দিকাক্ষ, দিকাক্ষ কি হবে ভাইয়া, দিকাক্ষ শুধু এক পাশে না, দিকাক্ষ অন্য পাশেও হবে, এবং এই পাশে আরেকটা এই ধরনের ইকুয়েশন হবে আর কি, যাই হোক দিকাক্ষ হচ্ছে তোমার কি ভাইয়া এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস a/e, এটা মনে রাখবো। তাহলে এখন দেখো তোমার কেন্দ্র হয়ে গেছে, দ্বিকক্ষ হয়ে গেছে, তোমার কেন্দ্র হয়ে গেছে, দ্বিকক্ষ হয়ে গেছে, কেন্দ্র হয়ে গেছে, শীর্ষ হয়ে গেছে, তাহলে কি তোমার উপকেন্দ্র, উপকেন্দ্র এটা হবে না, ঠিক আছে, উপকেন্দ্র হবে প্লাস মাইনাস AE0, প্লাস মাইনাস AE0, ঠিক আছে, তাহলে এই যে ওভাবে উপকেন্দ্রিক একটা রেখা ছিল উপকেন্দ্রিক লম্ব, আর এই জায়গাটা উপকেন্দ্রিক লম্ব। আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি তোমাদের মজার জিনিস বলতে ভুলে গেছি, দেখো অধিবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নেই, বাট উপবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আছে, কি ধরনের ভাই তোমাকে আমি একটু দেখাই, এই যে আমার উপকেন্দ্র যদি আমার AE হয়, প্লাস প্লাস মাইনাস এই হয়, তাহলে উপকেন্দ্রিক লম্বকে আমার আসলে এই ইকুয়েশনটা না, এখানে একটা ইকুয়েশন না, সেটাও তো ওয়াই অক্ষের ইকুয়েশন, সরি ওয়াই অক্ষের সমান্তরাল ইকুয়েশন, তাহলে এটা কি হয় বলতো, এই ইকুয়েশনটা হবে কি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এই হবে না বলতো, তাই না, মনে রাখার কত সহজ উপায় দেখো আমাকে তুমি বলো, খুব বেশি সহজ না,
এখন আমরা যতটুকু বুঝছি মোটামুটি আমাদের বোঝা অনেকটুকুই শেষ, মোটামুটি আমাদের বোঝা অনেকটুকুই শেষ। আমরা আরো কয়েকটা জিনিস দেখব, আমরা আরো কয়েকটা জিনিস দেখব। কি তোমাকে বুঝাচ্ছি, আমি তোমাকে নর্মাল একটা জিনিস দেখাই। ধরো ছোট্ট একটা জিনিস আঁকি। ধরো তোমার এই জায়গাটার দূরত্ব হচ্ছে 10, আর এই জায়গাটার দূরত্ব হচ্ছে, ধরো এই জায়গাটার দূরত্ব হচ্ছে 6। ধরো তোমার এটা ও, এটা এ, এটা বি। ধরো আমি যদি বলি এখন এ বি এর দূরত্ব কত, এ বি এর দূরত্ব কত, তুমি বের করবা কিভাবে বলো তো আমাকে? প্রথমে ও এ থেকে তারপর ও বি বিয়োগ করবা না, ও এ থেকে ও বি বিয়োগ করবা নাকি? এটাই তো, ও এ বিয়োগ ও বি। কারণ তোমার জিরোর সাপেক্ষে তুমি সবকিছু হিসাব করতেছো, তোমার 10 যে আসছে এটা তো জিরোর সাপেক্ষে আসছে, ও এর সাপেক্ষে আসছে। তাহলে এই যে ও থেকে এ পর্যন্ত প্রথমে তোমার পুরোটা কাউন্ট করবা, কাউন্ট করার পরে ও থেকে বি পর্যন্ত পুরোটা কাউন্ট করে সেটা বিয়োগ করে তো তুমি তাহলে এ বিটা পাবা। এই যে 4 আসছে, এটা যে 4, এটা কেমনে জানো তুমি? এই যে 10 বিয়োগ 6, এটাই তো 4 নাকি, তাই না? এখন তাহলে আমারে তোমরা কয়টা জিনিস বলবা একটু কষ্ট করে, আমাকে তোমরা কয়েকটা জিনিস একটু বলবা কষ্ট করে। হ্যাঁ আসো দেখাও, দেখাচ্ছি। আমাকে বলো তো ভাইয়া, তোমার যদি এই যে এইটুক দূরত্ব, এখান থেকে এইটুক দূরত্ব তোমার এ ই হয়, এ বাই ই হয়, এ বাই ই হয়, তাহলে আমার বলো তো ভাইয়া তোমার এই যে উপকেন্দ্র থেকে দ্বিকাক্ষের দূরত্ব কতটুকু হবে? এ বাই ই মাইনাস এ ই না, উপবৃত্তের ক্ষেত্রে। এটা কি বুঝো তুমি? এই যে তোমার দেখতেছো দ্বিকাক্ষ, তোমরা দেখতেছো দ্বিকাক্ষ বা দুইটা, ধরো তোমার উপকেন্দ্র হচ্ছে তোমার এই, এখন দেখো তোমার একটা উপকেন্দ্র এই পাশে আছে, আরেকটা উপকেন্দ্র তোমার এই পাশে আছে না? তুমি আমার বলো ভাইয়া এই পাশে যদি একটা এই হয়, এই পাশে আরেকটা এই হবে না? মাইনাস এই মানে হচ্ছে তোমার আসলে স্থানাঙ্কের ওই এক্স এক্সিস এর বাম পাশে, সেজন্য তার জন্য মাইনাস আসছে। বাট জিনিসটা আসলেই তো তোমার হচ্ছে এখানে মনে করো দূরত্ব না, তাহলে এটা যদি তোমার এই দূরত্ব হয় তাহলে এই উপকেন্দ্রের দূরত্ব অবশ্যই তোমার এই। তাহলে আমাকে বলো তো দুইটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত? 2a। দুইটা দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব কত? 2 ইন্টু এ বাই। এইটুক বেসিক তো আমরা সবাই বুঝি নাকি, এইটা তো আমরা সবাই জানি নাকি, দূরত্ব জাস্ট। তাহলে আমাকে যদি বলে যে একটা উপকেন্দ্র থেকে একটা দ্বিকাক্ষের দূরত্ব, যেমন তোমার এখানে যদি বলে উপকেন্দ্র থেকে দ্বিকাক্ষের দূরত্ব কত, তাহলে তুমি প্রথমে পুরো এইটা হিসাব করবা বিয়োগ এ বাই ই, প্রথমে পুরোটা হিসাব করো তারপর ওটা থেকে বিয়োগ করবা। এটাই তো কেস হবে, এটা তো হওয়া উচিত নাকি? এখন আমরা যে আজীবন মুখস্থ করে আসছি, দেখো জিনিসটা খুব বেশি কঠিন, কঠিন না, খুবই সহজ। আর দুইটা ইকুয়েশন আছে, তুমি যদি, আমি যদিও পরীক্ষাতে তেমনটা আসে না, আমি তোমাদেরকে বুঝাই। এই যে ধরো আমরা তো নরমাল কেস গুলো হিসাব করতেছি, আমরা নরমাল কেস হিসাব করতেছি না, মানে আমরা সব এ দিয়ে হিসাব করতেছি, কোনো বি তে আমরা যাচ্ছি না, ঠিক আছে? তাহলে তুমি আমারে বলো ভাইয়া এই যে এটার বৃহৎ অক্ষ কোনটা আসলে, দেখো তো এই মাঝখানেরটা না? বৃহৎ অক্ষটা কি আসলে এক্স অক্ষ না? এক্স অক্ষই তো, বৃহৎ অক্ষ যদি এক্স অক্ষ, এক্স অক্ষের সমীকরণ আমরা কি জানি? ওয়াই ইকুয়াল টু 0। আর ক্ষুদ্রাক্ষ হচ্ছে আমার ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের সমীকরণ আমরা কি জানি? এক্স ইকুয়াল টু 0। এটাই তো নাকি? এখন আমারে বলো, এখন আমাকে বলো যে তোমার এইটুক পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হয়েছে? কোনো কিছুতে, কোনো কিছুতে সমস্যা হয়েছে? জাস্ট নরমাল এই বেসিকটা যদি তোমরা জানতা, নরমাল এই বেসিকটা যদি তোমরা জানতা যে কোনটা উপবৃত্তের মধ্যে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে, তোমার চিত্র মনে রাখারই দরকার নাই, তুমি ডিরেক্ট বলে দিতে পারবা যে ভাই এটা থেকে এটা এমনি হবে, শেষ। ঠিক আছে? আর তুমি যদি বুঝতে পারো যে কোনটার ই বেশি না কম, ই যদি 1 থেকে বেশি হয় তাহলে আমার এই গুণ করলে অবশ্যই আমার এ থেকে বড় হবে, আর এই যদি 1 থেকে ছোট হয় তাহলে আমার এই গুণ করলে অবশ্যই এ থেকে ছোট হবে। এটা আমার নরমাল বেসিক। আমি যদি জাস্ট এটা বুঝতে পারি, আমি যদি জাস্ট এটা বুঝতে পারি যে আমার ই কি 1 থেকে বড় না ছোট, তাহলে আমার মোটামুটি কোনিক্সের অনেক ঝামেলা শেষ। ভাইয়া শেষের দিকটা আবার একটু বলবো, হ্যাঁ শেষের দিকটা আবার কোন জিনিসটা বলবো আমি তোমাকে একটু বলতে, সরি সরি সরি, জানি না কি হয়েছে আসলে। দেখো শেষের দিকটা যেটা বলতে গেছিলাম সেটা হচ্ছে আমি তোমাকে জিনিসটা বুঝাই। এই যে দেখো, আমি যদি বলি ও এর দূরত্ব হচ্ছে 10 আর ও বি এর দূরত্ব হচ্ছে 6, তাহলে আমি যে মাঝখানে যেটা 4 আসছে এটা বের করবো কেমনে? ও এ থেকে ও বি বিয়োগ করে তো বের করবো নাকি, মানে জিরোটা থেকে আমার 8 পর্যন্ত বিয়োগ করে প্রথমে নিব, তারপরে 0 থেকে 6 পর্যন্ত নিয়ে বিয়োগ করে তারপরে তো 4 বের করবো, তাই না? তাহলে আমার যদি এখানে মনে করো, আমার যদি এই জায়গায়
এই যে মনে করো একটা জায়গা আছে আমার, ধরে নিলাম আমার একটা জায়গা আছে এই, আর একটা জায়গা আছে আমার ধরো a বাই ই। তাহলে আমি বললাম কি আমার এই মাঝের যে দূরত্বটা এটা যদি আমি বের করতে বলি, মাঝের যে দূরত্বটা আমি যদি বের করতে বলি, তাহলে আমার প্রথমে 0 থেকে এইটা নিয়ে তারপর 0 থেকে a বাই ই নিব না, তাহলে a মাইনাস a বাই ই এভাবে হবে না জিনিসটা, এটাই তো। এখন আমার যদি বলি আমার এই পাশে এই হচ্ছে আমার এই জায়গাটা, তাহলে আরেক পাশে আমার নিশ্চয়ই এই আছে, অবশ্যই আমার আরেক পাশে এই আছে, যেহেতু আমার দুই পাশেই হয়, তাই না? তাহলে এখন দেখো এক পাশে যদি এই হয় তাহলে আরেক পাশে এই আছে, দুই পাশে যদি আমার এই হয় তাহলে আমি যদি বলি এই যে দুইটার মানে একটা অধিবৃত্ত বা একটা উপবৃত্তের মধ্যে আমি যদি বলি দুইটা দুই কক্ষের দূরত্ব কত বা দুইটা উপকেন্দ্রের দূরত্ব কত, উপকেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে আমার এই পাশে এই পাশে এই অবশ্যই দুইটা এই মানে কত 2a। আর আমি যদি বলি দুইটা দ্বিকক্ষের মধ্যবর্তী দূরত্ব তাহলে এই পাশে একটা আমার a বাই ই আর একটা এই পাশে আমার a বাই ই, তাহলে কত দূরত্ব? অবশ্যই আমার 2 ইনটু a বাই ই হবে, এটাই তো, তাই না? আর প্লাস মাইনাসের ব্যাপারটা কেন বলছি? প্লাস মাইনাসের ব্যাপারটা বলছিলাম যেটা ধরো তোমার অক্ষ, এই যে ধরো আমার এই পাশে এই 0 বলতেছি আমি, আর এটাকে বলতেছি আমি মাইনাস এই 0। এই মাইনাস এটা কেন আসছে জানো? এটা অক্ষের জন্য মাইনাস আসছে, এটা প্রকৃতপক্ষে এটা দূরত্ব কিন্তু আসলে এই, এটা দূরত্ব এই। যেমন আমি যদি তোমাকে এরকম একটা অক্ষের মধ্যে বলি যে এই বিন্দুটা -4 এটা কিন্তু 4 এককই, এটা কিন্তু 4 এককই, কিন্তু -4টা কেন আসছে? কারণ সে আমার অক্ষের বাম পাশে আছে, তাই। ঠিক আছে, এইটুকু বুঝতে পারছি? এখন আমি তোমাদেরকে এই যে ইকুয়েশন গুলো পড়াইছি এগুলো হচ্ছে তোমার নরমাল উপবৃত্ত অধিবৃত্তের জন্য। বৃত্ত কোনো ঝামেলা করে না, বৃত্ত তোমরা পড়ছো। আরেকটা ঝামেলা করে যে সে হচ্ছে পরাবৃত্ত। সে ভেজাইলা মানুষ, সে ঝামেলার মানুষ, সে নরমাল মানুষ না, সে অ্যাবনরমাল। ঠিক আছে, মনে রাখবা পরাবৃত্তের ক্ষেত্রে নরমাল সূত্র খাটে না, পরাবৃত্তের ক্ষেত্রে নরমাল সূত্রগুলো খাটে না। নরমাল সূত্রগুলো কেন খাটে না ভাইয়া একটু বলি আমি, আসো একটু বলি। পরাবৃত্তের নরমাল যে সূত্র খাটে না সেটা হচ্ছে পরাবৃত্তের আসলে কেন্দ্র নাই। কি নাই ভাইয়া? পরাবৃত্তের কেন্দ্র বলে কিছু নাই, পরাবৃত্তের কেন্দ্র নাই। ঠিক আছে, এখন আমার একটু বুঝা বললো জিনিসটা বুঝো, আমি একটু লিখি। পরাবৃত্তের কেন্দ্র নাই, হ্যাঁ এটা মনে রাখবার সময়। তাহলে পরাবৃত্তের শীর্ষ কত হবে বলো তো আমারে? পরাবৃত্তের শীর্ষটা হয়ে যাবে আসলে 0। ঠিক আছে, পরাবৃত্তের শীর্ষ হয়ে যাবে 0, কেন্দ্রের জায়গায় শীর্ষ চলে যাবে। ঠিক আছে, আমি তোমাদের একটু বুঝাই। এই যে দেখো, পরাবৃত্তের কেন্দ্র নাই যেহেতু, তাহলে শীর্ষটা কেন্দ্রে চলে যাবে, উপকেন্দ্রটা শীর্ষে চলে যাবে, উপকেন্দ্রটা শীর্ষে চলে যাবে। হ্যাঁ এটা একটু মনে রাখো। আচ্ছা, তাহলে আবার বলি, পরাবৃত্তের কেন্দ্র নাই, তাহলে পরাবৃত্তের শীর্ষ হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আমাকে বলো পরাবৃত্তের যদি শীর্ষ এটা 0 হয় তাহলে পরাবৃত্তের উপকেন্দ্র কত হবে? এখন নরমালি এই জায়গাটা ঝামেলা হয়। পরাবৃত্তের ই এর মান হচ্ছে 1। এখন তোমার এ ই কে যদি তুমি যাই গুণ করো a ইনটু 1 তাহলে এটা সেটা তো এই হবে, তাই না? এ হবে, তাই না? এখন ঝামেলাটা অন্য জায়গায় বাঁধে, ঝামেলাটা বাঁধে কোন জায়গায়? ঝামেলাটা বাঁধে দ্বিকক্ষ। ভাইয়া এটাও তো ভাইয়া a বাই ই, তাহলে এটাও তো a বাই 1, মানে এটাই তো a হওয়ার কথা, তাই না? এই জায়গাটায় ঝামেলা বাঁধে। দেখো, পরাবৃত্তের উপকেন্দ্র আর শীর্ষ দ্বিকক্ষ এটা তোমার মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই, এটা আসলে একটু অ্যাবনরমাল ইকুয়েশন। পরাবৃত্তের উপকেন্দ্র হচ্ছে x ইকুয়াল টু a আর দ্বিকক্ষ হচ্ছে যে x ইকুয়াল টু সরি এটা হচ্ছে x ইকুয়াল টু মাইনাস a, আর এটা তো অবশ্যই a0 হবে, তুমি বুঝতেছো উপকেন্দ্র a0 হবে, এটা তো বুঝতেছো নরমাল কেস। ঠিক আছে, তাহলে দেখো পরাবৃত্তের কেন্দ্র নাই, প্রথম হচ্ছে পরাবৃত্তের কেন্দ্র নাই, আমরা প্রথমে যেটা বেসিক বলতেছি পরাবৃত্তের কেন্দ্র নাই, তার শীর্ষ হয়ে যাবে 0, তার উপকেন্দ্র হবে কত ভাইয়া? a। ঠিক আছে, x ইকুয়াল টু a, উপকেন্দ্রের সমীকরণ, উপকেন্দ্রে একটা সমীকরণ থাকে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বাইরে সমীকরণ থাকে x ইকুয়াল টু a, আর পরাবৃত্তের দিকে কত? x ইকুয়াল টু মাইনাস। ঠিক আছে, আর পরাবৃত্তের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তুমি একটা জিনিস নরমাল দেখো, ধরো আমি তোমাকে এইভাবে একটা চিত্র পেলাম, ধরো, ঠিক আছে, ধরো আমি বললাম যে পরাবৃত্তের উপকেন্দ্র হচ্ছে আমার এখানে এই বরাবর একটা রেখা, আর পরাবৃত্তের দিকে হচ্ছে এটা রেখা, এটা হচ্ছে আমার x ইকুয়াল টু মাইনাস a আর এটা হচ্ছে আমার x ইকুয়াল টু a। তাহলে আমরা বলো ভাইয়া এই যে a আর মাইনাসের মাঝখানে দূরত্ব কত দেখো তো? এটা a থেকে 0 a, আবার এইটাও কি a না? তাহলে দুইটার মধ্যবর্তী দূরত্ব টুয়াইস a না? বুঝতেছো একটু আগে যেটা পড়াছিলাম যে মাইনাস দিয়ে, একটা x ইকুয়াল টু a মানে x অক্ষের ধনাত্মক পাশে, আরেকটা x ইকুয়াল টু মাইনাস a মানে x অক্ষের ঋণাত্মক পাশে, তাই না?
তাহলে দুইটা আসলে যোগ করলে তোমার যদি মধ্যবর্তী দূরত্ব চায় তাহলে অবশ্যই তোমার দূরত্বটা টোয়াইসে হবে, তাই না? এটাই তো হওয়া উচিত, ঠিক আছে? এখন আমাকে তোমরা বলো, তোমাদের এইটুক পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে বা ঝামেলা হয়েছে? হ্যাঁ, আমি তাহলে আরেকবার একটু কষ্ট করে প্রথম থেকে পড়াই। প্রথমে হচ্ছে তোমার দেখো দুইটা ইকুয়েশন, একটা হচ্ছে তোমার উপবৃত্তের ইকুয়েশন আর একটা হচ্ছে তোমার অধিবৃত্তের ইকুয়েশন। আমরা এগুলার ই জানি, ই থেকে আমরা বের করছিলাম যে অধিবৃত্তের ই এর মান 1 থেকে বেশি, আর আমাদের যদি a ইকুয়াল টু b হয় সেটাকে আমরা বলবো আয়তাকার অধিবৃত্ত। a ইকুয়াল টু b মানে হচ্ছে সবসময় আয়তাকার হবে, সেটা উপবৃত্ত বা অধিবৃত্ত যার ক্ষেত্রেই হোক না কেন, উপবৃত্ত বা অধিবৃত্ত যার ক্ষেত্রে হোক না কেন। এখন আয়তাকার অধিবৃত্ত a ইকুয়াল টু b যদি হয় কখনো, তার মান অবশ্যই সবসময় √2 হবে, এটা ফিক্সড। √2 যদি কখনো হয় তাহলে আমরা ধরে নিব যে তার a আর b সমান। তার মানে কি, আমার অধিবৃত্তের ইকুয়েশন অধিবৃত্তের ই এর মান 1 থেকে বেশি, উপবৃত্তের ই এর মান 1 থেকে কম। আয়তাকার উপবৃত্ত বলে কিছু নাই, এই যে আমরা দেখছি a ইকুয়াল টু b যদি কিছু বসাই সেটা আসলে একটা বৃত্ত হয়ে যায়, সেটা আসলে একটা বৃত্ত হয়ে যায়। কারণ কেন, এবং আয়তাকার উপবৃত্তে যে আমরা ই পেয়েছিলাম সেটা হচ্ছে 0। তার মানে আমরা বলতে পারি বৃত্তের উৎকেন্দ্রিকতা 0, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা 1 থেকে কম, অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা 1 থেকে বেশি। আর তাহলে রইল বাকি কোনটা ভাইয়া? পরাবৃত্ত, তার উৎকেন্দ্রিকতা কত? 1। ওকে, এখন আমরা এটা পড়ার পরে আমাদের এরপরে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে আমাদের এই যে কেন্দ্র, কেন্দ্র, শীর্ষ, উপকেন্দ্র আর দ্বিকক্ষ বা নিয়ামক, এই চারটা ইকুয়েশন আমরা, এই চারটা জিনিস আমরা মনে রাখবো। এই চারটা ছোট ছোট জিনিস আমরা মনে রাখবো, 0, a, e আর a বাই e। প্রথম তিনটা হচ্ছে আমার কি, প্রথম তিনটা হচ্ছে আমার স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট। হ্যাঁ, 0 0 প্লাস মাইনাস a0 প্লাস মাইনাস a0। আর একটা অ্যাবনরমাল কেস আছে, ওটা তো 0 প্লাস মাইনাস b থাকে, 0 প্লাস মাইনাস b থাকে। কখন প্লাস মাইনাস a আসবে, আগে কখন 0 আসবে কখন 0 আসবে সেগুলো পরে পড়াবো। অ্যাবনরমাল কেসগুলো পড়াবো আমি, সমস্যা নেই, এখন তোমরা চিন্তা করো না, তোমরা নরমালি এই জিনিসটা মাথায় রাখো। আর দ্বিঘাত হচ্ছে কত? a বাই e, তাহলে এটা হচ্ছে x ইকুয়াল টু প্লাস মাইনাস a, এটা আমরা মনে রাখবো যেহেতু আমার x অক্ষের y অক্ষের সমান্তরালে। তাহলে উপবৃত্তের ক্ষেত্রে e এর মান হচ্ছে 1 থেকে ছোট, তাহলে এখানে তোমার এই যে ক্রম অনুসারে যেটা আসবে, 0 আসবে প্রথমে, তারপরে a আসবে, তারপরে a আসবে, তারপরে a বাই e আসবে। হ্যাঁ, মানে তোমার প্রথমে কেন্দ্র আসবে, তারপরে হচ্ছে তোমার উপকেন্দ্র আসবে, তারপরে শীর্ষ আসবে, তারপর দ্বিকক্ষ আসবে, ঠিক আছে? আর অধিবৃত্তের ক্ষেত্রে যা সেটা বিপরীতটা হবে, 0 a বাই e, তারপরে a e, প্রথমে কেন্দ্র, তারপর হচ্ছে দ্বিকক্ষ, তারপর হচ্ছে তোমার শীর্ষ, তারপর হচ্ছে উপকেন্দ্র, এভাবে আসবে। মাঝখানে দূরত্বগুলো পড়াইছি, তোমার বৃহত্তর ক্ষুদ্রাক্ষের সমীকরণগুলো পড়াইছি, আর অক্ষ অনুবন্ধী অক্ষের সমীকরণগুলো পড়াইছি, আর অক্ষ যেটা বৃহত্তর সেটা, মানে অধিবৃত্তের ক্ষেত্রে একই জিনিস আসলে ইকুয়েশন একই হবে, তাহলে এক্স অক্ষের ইকুয়েশন হবে, এক্স অক্ষের ইকুয়েশন y ইকুয়াল টু 0 আর y অক্ষের ইকুয়েশন x ইকুয়াল টু 0, শেষ। আর আরেকটা জিনিস পড়াইছিলাম যেটা হচ্ছে পরাবৃত্তের ক্ষেত্রে, পরাবৃত্তের কেন্দ্র নাই, পরাবৃত্তের শীর্ষ অবশ্যই 0 হবে, আগেটা চলে যাবে, উপকেন্দ্র a 0 হবে, প্লাস মাইনাস না। আর পরাবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্র হচ্ছে x ইকুয়াল টু a হবে, আর দ্বিঘাত হচ্ছে x ইকুয়াল টু মাইনাস a হবে, এটা মনে রাখতে হবে, শেষ। এইটুক হচ্ছে আজকে বেসিক। ভাইয়া ক্লাস শেষে আমাকে জিকে ইংলিশ ক্লাসের নিউ রুটিনের পোস্টে মেনশন দিন প্লিজ, আমি পোস্টটা পাচ্ছি না। আচ্ছা দেখা যাবে ভাইয়া, আমি দিবনি, চেষ্টা করব। আর তোমরা হচ্ছে এই ধরনের কমেন্ট গুলো, তোমাদের আলাদা একটা প্রবলেম শেয়ারিং পোস্ট আছে যে কোথায় কি কমেন্ট করতে হবে। হ্যাঁ সাইম, একটু কষ্ট করে ওখানে কমেন্ট গুলো করো, একটা ক্লাসের মাঝখানে হঠাৎ এমন কমেন্ট করলে ভাইয়ার কনসেন্ট্রেশন ঠিক থাকে না। ওকে ভাইয়া, মিস করছো সমস্যা নাই, ক্লাস তো গ্রুপে আছেই, দেখে নিবা, কোনো ব্যাপার না, একদমই সহজ ক্লাস। এটা বুঝলে তোমার কোনিক্স ইন্টারে যে কোনিক্স পড়ছিলা তোমাদের খুব বেশি কঠিন, সেটা খুব সহজ লাগবে আর কি, আমি তোমাদের একটু সহজ করে পড়াই দিলাম। তাহলে চলো আমরা এতক্ষণ ধরে যে জিনিসগুলো পড়ছি আসলে সেগুলো হচ্ছে আমাদের খুবই বেসিক জিনিস, একদম বেসিক জিনিসপাতি কোনিক্সের মোটামুটি, কোনিক্স যাতে তোমরা ভয় না পাও, কোনিক্স যাতে সহজ করে পড়া যায় আমি সেজন্য দেখালাম। এখন আমরা কোনিক্সের আজকে আমাদের যা যা আছে সেখানে চলে যাব, দেখি আমরা কি কি আছে কোথায় আছে। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এইভাবে, কোনিক্স 1। হ্যাঁ, তোমরা একটু কষ্ট করে, তোমাদের সবার কাছে কম্পানিয়ন বুক আছে, আমি ধরে নিচ্ছি সবার কাছে কম্পানিয়ন বুক আছে, তোমরা একটু কষ্ট করে সবাই পেজ নাম্বার 62 তে চলে যাও কম্পানিয়ন বুকে।
হ্যাঁ, আচ্ছা, আমরা মোটামুটি ধরে নিছি যে আমরা উপবৃত্ত অধিবৃত্তের ইকুয়েশন গুলো বুঝি সবকিছু, এবং কিভাবে কি আসছে না আসছে সেগুলো আমরা বুঝবো। তো যেটা সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে আমাদের উপবৃত্ত বা অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি বের করতে গেলে আমাদের একটা ইকুয়েশন আছে এই ধরনের, যে ওয়েট একটু, যে E ইকুয়াল টু √1 মাইনাস বা প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার। এখন আমার আগে বি ধরবো নাকি আগে এ ধরবো, এটা নিয়ে আমি কনফিউশনে ভুগি, ভাইয়া বুঝতে পারি না যে কোনটা কি হবে না হবে, তাই না? এইটা বোঝার জন্য তোমার কিছু করা লাগবে না, তুমি একটা নরমাল জিনিস দেখবা। আসো, একটা নরমাল জিনিস তুমি লিখে রাখবা, লিখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, লিখো সবাই এটা। আসো, নরমাল জিনিস যেটা সেটা হচ্ছে তোমার উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে গেলে, লিখো সবাই, উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে গেলে উপবৃত্তের ক্ষেত্রে যেইটা বড়, যেই বড় তাকে নিচে বসাবো। মনে রাখবা, যেই বড় তাকে নিচে বসাবো, এ নাকি বি সেটা আমার চিন্তা করার দরকার নেই, যে বড় তাকে নিচে বসাবো, শেষ, কোনো কথা নাই। এ নাকি বি আমার চিন্তা করার দরকার নাই। এই লাইনগুলো তোমরা মনে রাখবা। অধিবৃত্তের ক্ষেত্রে বলতেছি, একটু দাঁড়াও, যার আগে ধনাত্মক, আমার লেখা খুবই খারাপ, তাকে নিচে বসাবো। উপবৃত্তের ক্ষেত্রে যে বড় তাকে নিচে বসাবো, এ আর বির মধ্যে যে বড়। আর অধিবৃত্তের ক্ষেত্রে যার আগে ধনাত্মক, তাকে নিচে বসাবো, শেষ। বড় না ছোট চিন্তা করার দরকার নেই। অধিবৃত্তের ক্ষেত্রে যেটার আগে পজিটিভ সেটাই নিচে থাকবে, শেষ। এই নরমাল জিনিসটা, এই যে তোমরা উপবৃত্ত আর অধিবৃত্তের ক্ষেত্রে যে যেটা বড় আর যার আগে ধনাত্মক, এই জিনিসগুলো মনে রাখো। এটা শুধু তোমার উপবৃত্ত না, এটা তোমার সবখানে কাজে লাগবে, সবখানে কাজে লাগবে। যে তোমাদের বললাম না যে 50 ইকুয়েশন মুখস্থ করার দরকার নাই, কোথায় এ আর কোথায় বি হবে সেটা আমি তোমাকে বলে দিব। এ বি তোমার চিন্তা করার দরকার নাই, তুমি ডিরেক্ট বসাবা জাস্ট, ঠিক আছে? তুমি ডিরেক্ট বসাবা জাস্ট, হ্যাঁ। এখন জাস্ট তোমার মনে রাখা দরকার নেই, তুমি ডিরেক্ট অঙ্কটা করে ফেলবে। দেখো তাহলে উপবৃত্তের ক্ষেত্রে যে বড় তাকে নিচে বসাবো। আমি তাহলে একটা অঙ্ক করি, অঙ্ক করলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। চলো আমরা দেখি। দেখো ভাইয়া, প্রথম যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটা কি দিছে ভাইয়া? ইকুয়েশনটা হচ্ছে 3x² + 4y² = 12। আমি ম্যাথটা কিভাবে লিখতে পারি দেখো তো, আমি 12 দ্বারা ডিভাইড করে দেই, তাহলে যাতে x² / 4 + y²/3 = 1 চলে আসতেছে। তাহলে হয়তো ভাই x²/2² + y²/√3² = 1 চলে আসতেছে, তাই না? দেখো তাহলে এখন আমি যদি এটার উৎকেন্দ্রিকতা বের করতে চাই, ই যদি বের করতে চাই, তাহলে দেখো E = 1 মাইনাস, অবশ্যই উৎকেন্দ্রিকতার এখানে মাইনাস হবে, ইসেন্ট্রিসিটি বের করতে গেলে উপবৃত্তের ক্ষেত্রে মাইনাস হবে, হ্যাঁ। তাহলে তুমি আমাকে দেখো তো ভাই, এখানে বড় কোনটা? বড় হচ্ছে 2, তাহলে 2² আর উপরে হচ্ছে আমার √3², তাই না? 2² আর √3², তাহলে দেখো তো ভাইয়া 1 - 3/4, লসাগু করো, লসাগু করলে কত হয়? 1/4 √ আসে হাফ, তাই না? আমার ম্যাথটা এখানে শেষ, এটাই তো। এখন আমি তোমাদেরকে একটা সহজ জিনিস পড়াবো। কি তোমাকে আমি বলি একটু, দেখো ভাইয়া, তোমার এখানে প্রথমে তুমি কি পাইছো? দেখো 2² আর 3² পাইছো না, √3², 2 আর √3 পাইছো। আলটিমেটলি শেষে কি তুমি 3/4 বসাইছো না? এই 3/4 যদি তুমি এখান থেকেই বসাই দাও, তোমার কোনো সমস্যা আছে? দেখো তো, তোমার তাহলে মাঝে দুইটা লাইন করতে হচ্ছে না, তোমার এ বড় না বি বড় চিন্তা করা লাগতেছে না। তুমি ডিরেক্ট এখন তুমি বলতে পারো যে ভাই আমি এখানে বসাইলে আমার সুবিধাটা কোথায় পাবো? ইসেন্ট্রিসিটির ক্ষেত্রে তুমি ডিরেক্ট বসাই দিতে পারবা।
তোমার এখানে যেহেতু এ স্কয়ার বি স্কয়ার হিসাব, তোমার এখানে রুট করা দরকার নাই, রুট করে আবার সেটাকে স্কয়ার করা তো দরকার নাই। তুমি একটা ম্যাথে যদি 5-7 সেকেন্ড বাঁচাতে পারো, 3টা ম্যাথে মোটামুটি 15-20 সেকেন্ড বাঁচাতে পারলে তোমার ওই 15-20 সেকেন্ড তুমি অনেকগুলা কেমিস্ট্রি অন্তত অবজেক্টিভ দেখাতে পারবা, তাই না? স্ট্র্যাটেজিক হইতে হবে একটু। তাহলে দেখো আমরা ডিরেক্ট এখানে যে 4/3 ডিরেক্ট বসে দিলাম, যেটা বড় সেটা নিচে, যেটা ছোট এটা উপরে, শেষ। তাহলে 1 - 3/4 1/4 আসলে রুট ওভার করলে হাফ। ঠিক আছে, দেখো তোমার এই ম্যাথটা 2 নাম্বার ম্যাথটা দেখাবো এখন আমরা শর্টকাটে দেখাবো কিভাবে। দেখো এই x + 4 স্কয়ার এটা কোনো চিন্তা করার দরকার নেই, এটাকে তুমি বড় হাতের x স্কয়ার ধরে নিবা। আর এই যে y - 2 স্কয়ার এটা বড় হাতের y স্কয়ার ধরে নিবা, এটা আসলে x²/10 মানে 10 100ই, চিন্তা করার দরকার নাই। ঠিক আছে, তাহলে তুমি দেখো তোমার সবসময় মনে রাখবা যে ই এর ক্ষেত্রে বের করার সময় নিচেরটা সবসময় মাথায় রাখবে। তাহলে তুমি দেখো এখানে কি হবে, এটার জন্য e = √1 যেহেতু মাঝখানে প্লাস আছে তাহলে অবশ্যই মাইনাস হবে, উপবৃত্ত এটা যেহেতু একটা উপবৃত্ত, তাহলে 1 - নিচে কোনটা অবশ্যই বড়টা 100/64। তাহলে দেখো 1 - সরি এখানে তাহলে লসাগু করলে বা এলসিএম করলে তোমার কত হবে, উপরে 36 হবে নিচে 100 হবে, তাহলে হবে তোমার 6/10, কাটাকাটি করলে 3/5, শেষ শেষ, এক লাইনে। খুব বেশি কঠিন? দেখো তো, খুবই সহজ, একদমই সহজ, তাই না? আচ্ছা, এখন আমার এটা শেষ। এখন তুমি 3 নাম্বার অঙ্কটা তুমি দেখতেছো ভাইয়া এটাকে, আচ্ছা এটাকে আমি যদি নরমালি করতে যাই আর একটু ইজি, সেটা কিভাবে দেখাই। ধরো x² / 1² - y² / 1² = 1, ঠিক আছে? তাহলে আমার এখানে কি হবে, e = √1 + 1/1 মানে কত, √1 + 1 মানে কত, √2। ঠিক আছে, আর এইটা যদি তুমি বুঝো, এখানে তো তোমাকে ভাগ করে দিলাম একটা, একটু ইরেজ দিয়ে, ঠিক আছে? তাহলে দেখো ভাইয়া তোমার এটা তো ইজিলি বুঝে যাচ্ছে √2। আর আমি যেটা এতক্ষণ ধরে পড়াইছিলাম, এতক্ষণ ধরে যে কথা বললাম, অনেকক্ষণ কথা বলছি, তুমি দেখো এটা ভাইয়া a এবং b সমান, a এবং b সমান, a এবং b সমান মানে কত, a স্কয়ার b স্কয়ার সমান, a স্কয়ার b স্কয়ার সমান হওয়া মানে কি, a আর b তো সমান হবেই অবশ্যই, তাই না? তাই তো, তাহলে বলো আমারে যে a আর b যদি সমান হয়, তাহলে আমি তো জানি এটা আয়তাকার অধিবৃত্ত, আর এটা উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি তো অবশ্যই √2, এটা একটা স্পেশাল কনিক্স যেটা উৎকেন্দ্রিকতা √2, সবাই জানে, তাই না? সবাই জানি। আচ্ছা, এখন হচ্ছে আমরা এর পরের ম্যাথটা করব। আসো, 2x² - 8y² = 2, এটা উৎকেন্দ্রিকতা কত একটু দেখি। ভাইয়া 2 দ্বারা ডিভাইড করে দিই, 2 দ্বারা ডিভাইড করলে কত হয়, x²/1 - y²/ সরি y এখানে 4y² মানে y²/4y² কে এভাবে লেখা যায়। লাইনটা যারা বুঝো না তাদের জন্য আমি আবার লিখতেছি, x² - 4y² = 2। এই লাইনটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো, এই যে 4টাকে 1/4 নিচে লিখে দিতে পারো। ঠিক আছে, এখন আমরা এটার ইসেন্ট্রিসিটি কি জানি, ইসেন্ট্রিসিটি হচ্ছে 1 প্লাস যেটার আগে পজিটিভ আছে সেটা থাকবে নিচে, বড় ছোট না, যেটার আগে পজিটিভ আছে সেটা থাকবে নিচে। 1 এর আগে পজিটিভ আছে, তুমি দেখো 1 এর আগে পজিটিভ আছে এখানে, একটু ওয়েট, সরি, দেখো 1 এর আগে পজিটিভ আছে, 1 এর আগে এখানে প্লাস আছে, আর এখানে দেখো 1/4 এর আগে এখানে মাইনাস আছে, দেখছো? তাহলে যেটা আগে পজিটিভ আছে সেটা থাকবে নিচে, তাহলে 1/4, তাহলে 1 + 1/4, 1 + 1/4 রুট করলে কত, 5/4 √, আর এটাকে তুমি যদি √5/2 লিখতে পারো চাইলে। দেখো ঢাকা ভার্সিটিতে আসছে, এই উৎকেন্দ্রিকতার বের করার প্রশ্ন প্রত্যেকটা ভার্সিটিতে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ভার্সিটিতে প্রচুর পরিমাণে আসে, কারণ স্টুডেন্টরা এই এ আর বি এর হিসাবগুলো ভুল করে। ঠিক আছে, প্রচুর পরিমাণে। এটা তো খুবই সোজা আমার মনে হয়, এই যে সবাই পারার কথা, যে 25x² + 16y², 400 দ্বারা ডিভাইড করে দাও। এগুলো নর্মাল একটা বেসিক জিনিস তোমার মনে রাখতে হবে, আমি তোমাদের একটু বুঝাই, সেটা হচ্ছে 5, 12, 13, এটা তোমরা সবাই জানো। তো 5² 25, 12² হচ্ছে 144, দুটো যোগ করলে 169 হয়, এটা নর্মাল হিসাব। তারপরে 3, 4, 5, 3² 9, 4² 16, আর একটা 25,
তারপর হচ্ছে তোমার 1 1√2, এটা তো সবাই জানো। তারপর হচ্ছে 4 6 6 8 10, 6 হচ্ছে কত তোমার 36, 8 হচ্ছে 64, আর 10 হচ্ছে 100, দুটো যোগ করলে 100 হয়। হ্যাঁ, এই যে 25 আর 25 × 16 এটা 400 হয়, ডিভাইড করলে সবগুলোতে দেখবা মিলে যাবে। এটা একটু মনে রাখতে হবে। 400 দ্বারা ডিভাইড করলে তাহলে কি আসে দেখো তো, এই 2 নংটা 400 দ্বারা ডিভাইড করলে আসে x²/16 প্লাস y²/25 ইকুয়াল টু 1। তাহলে ই এর ভ্যালু কত হবে? ই এর ভ্যালু হবে 1 মাইনাস বড়টা বাই ছোটটা, নিচে বড়টা হবে উপরে হবে ছোটটা। তাহলে 16/25, এটা যে তুমি এলসিএম করো, উপরে হবে তোমার 9, নিচে হবে 25, রুট করলে হবে 3/5। ঠিক আছে, সবাই পারতেছে, দেখছো সবাই পারো, একদমই সহজ। আচ্ছা, এরপরে যে 3 নম্বর অঙ্কটা দেখো কি আছে ভাইয়া, x²/9 মাইনাস y²/7 ইকুয়াল টু 1, এটার উৎকেন্দ্রিকতা কত হবে? আর এটা হচ্ছে 3x² প্লাস 5y² ইকুয়াল টু 15, এটার উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? উপবৃত্ত বলে দিতে পারে, না বলে দিতে পারে, আমরা বুঝে নিব সেটা আসলে উপবৃত্ত বলছে, যেহেতু প্লাস আছে মাঝখানে। ঠিক আছে, আমরা এই দুইটা ম্যাথ একটু দেখি, চলো। x²/9 মাইনাস y²/7 ইকুয়াল টু 1, তাহলে এটা কি হবে? ই ইকুয়াল টু হবে 1 প্লাস, যার আগে পজিটিভ সে থাকবে নিচে, তাহলে কত? লসাগু করলে নিচে হচ্ছে 9, উপরে হচ্ছে 16, 4/3 শেষ। আর এরপরটা কি ছিল? 3x² প্লাস 5y² ইকুয়াল টু 15, 15 দ্বারা ডিভাইড করো, x²/5 প্লাস y²/3 ইকুয়াল টু 1, তাহলে ই এর মান হচ্ছে 1 মাইনাস, ছোটটা উপরে হবে অবশ্যই, নিচে বড়টা হবে, তাহলে হচ্ছে 2/5 রুট ওভার, এটা অ্যান্সার। ঠিক আছে, √2/5 পুরোটার ভিতরে। ওকে, দেখো আমাদের দুইটাই হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা স্পট এক্সাম দিব, দেখি আমরা আস্তে আস্তে পারি কিনা। চলো দেখা যাক। আমরা আগে 1 3 4 এগুলো পড়ে ফেলবো, তারপর 2 দেখবো, 2 নাম্বারটা আমরা একটু পরে দেখবো। হ্যাঁ, আগে আমরা 1 3 4 দেখে ফেলি। দেখো তো ভাইয়া, তাহলে এটা কি x² মাইনাস y², 4, তাহলে আমি এটা ডিভাইড করলে কি হয় ভাইয়া? 4 দ্বারা ডিভাইড করি, তাহলে x²/2 মাইনাস y²/4 ইকুয়াল টু 1, তাহলে ই ইকুয়াল টু হবে 1 প্লাস, যার আগে পজিটিভ, কার আগে পজিটিভ? 2, 2 এর আগে পজিটিভ, 2 থাকবে নিচে আর উপরে থাকবে 4, তাহলে কত? 4 আর 2 কাটাকাটি করলে 2, তাহলে 1 প্লাস 2, রুট ওভার 1 প্লাস 2 এর মান কত? √3, ডি অ্যান্সার, ডি। ঠিক আছে, এটা সব হচ্ছে। 2 নাম্বারটা আমরা একটু পরে করতেছি, 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারটা অনেক সহজ, 3x² প্লাস 4y², একদম ইজি অঙ্ক। x²/4 প্লাস y²/3 ইকুয়াল টু 1, তাহলে আমাকে বলো ভাই এটার ই কত হবে? 1 মাইনাস 3/4, 1/4। চার নাম্বারটা কি? y² মাইনাস 2x², তাহলে y²/2 দুই পাশ থেকে বিয়োগ করলে, আর একটা x²/1 ইকুয়াল টু 1, তাহলে ই এর ভ্যালু কত হবে? 1 প্লাস, কার আগে পজিটিভ আছে? 2 এর আগে পজিটিভ আছে, এর আগে এখানে প্লাস আছে, তাহলে এর আগে পজিটিভ থাকলে হবে নিচে আর উপর হবে 1, তাহলে কত? 3/2, রুট ওভার 3/2। হ্যাঁ, √3/2, মানে √3/√2 আর কি। এখানে দেখো ডি নাম্বার অপশনে কিন্তু √3/2 দিয়ে দিছে, দেখছো? এটা হবে না, এই নাম্বার অপশনে √3/2, রুট ওভার হোলের ভিতরে √3/2। ঠিক আছে, 2 নাম্বার অঙ্কটা দেখো, 2 নাম্বার অঙ্কটা আসলে নরমালি তোমার এই যে দেখে মনে হচ্ছে ভাই এটা তো কেটে যাবে, কিন্তু দেখো তোমার এখানে এক্স যুক্ত পদ আছে, দেখছো?
এক্স যেহেতু একটা পদ আছে, এই ধরনের পদগুলো থাকলে এগুলোকে নর্মালি আমরা এক্স প্লাস 2 হোল স্কয়ার বা x মাইনাস 2 হোল স্কয়ার বা x মাইনাস m হোল স্কয়ার বা x প্লাস m হোল স্কয়ার এই ধরনের ভেঙে ফেলবো, বা y মাইনাস 2 হোল স্কয়ার এই ধরনের ভেঙে ফেলবো। তো এই যে ধরো এই যে দিয়ে দিছে এই পাশে, আমরা এগুলোকে একটু করব, করে দেখবো যে আসলে জিনিসটা কেমন আসছে। হ্যাঁ, করে তারপরে এটাকে ভেঙে নিব, এটাকে আমরা অতিবৃত্ত বা উপবৃত্তের ইকুয়েশনে নিয়ে চলে যেতে হবে। আমরা তাহলে একটু কোশ্চেনটা তুলি, দেখি কিভাবে করা যায়। তুমি দেখো এখানে 2x আছে, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 x মাইনাস 1 হোল স্কয়ার আমরা সবাই জানি। আমরা আগে এটা লিখে ফেলি, প্লাস 1 এক পাশে প্লাস 1 করলাম, মাইনাস 3y স্কয়ার ইকুয়াল টু 8। তাহলে এই পাশে আমি প্লাস 1 করব, যেহেতু এই পাশে আমি প্লাস 1 করছি এই পাশে আমি প্লাস 1 অ্যাড করব, ইকুয়াল টু 9। ডিভাইড করো 9 দ্বারা, 9 দ্বারা ডিভাইড করলে কি হবে, x মাইনাস 1 হোল স্কয়ার বাই 9 মাইনাস y স্কয়ার বাই 3 ইকুয়াল টু 1। তাহলে e এর ভ্যালু কত হবে, 1 প্লাস কার আগে পজিটিভ আছে, 9 এর আগে পজিটিভ আছে, 9 থাকবে তাহলে নিচে, উপরে থাকবে 3। তাহলে 1 প্লাস 1 বাই 3। তুমি যদি এটা এলসিএম করো তাহলে উপরে হবে যে 4, নিচে হবে 3। তাহলে অ্যান্সার হবে 2/√3। এমনই তো অ্যান্সার নাকি? ইয়েস। দেখো বি নাম্বার অ্যান্সার 2/√3। ঠিক আছে, এইটুক এখন পর্যন্ত কেউ বুঝতে পারো না আমাকে বলবা, কেউ আসো যে বুঝো নাই? এখন পর্যন্ত কেউ আসো যে বুঝো নাই? থ্যাংক ইউ সবাইকে, রিনা আক্তার, অনন্যা পোদ্দার, সাদিক, সায়েম, মোহনা, সবাইকে থ্যাংক ইউ। ওকে হাসিন, থ্যাংক ইউ হাসিন। আচ্ছা, আমরা সবাই তাহলে বুঝতে পারছি আজকে আজকে এখন এতক্ষণ আসলে সবচেয়ে বড় কথা কি জানো, ওই যে বেসিক গুলো সব বুঝার পর, এত কঠিন জিনিস বুঝার পর এখন এই অঙ্কগুলো দেখলেই মনে হচ্ছে আরে এগুলো তো পারি, এক লাইনে পারি। কিন্তু তুমি দেখো জাস্ট একটা জিনিস দেখো, জাস্ট দেখো প্রত্যেকটা ঢাকা ভার্সিটিতে কত ভার্সিটি তুমি শুধু পরীক্ষা দেখো, বুটেক্সে, সিইউ, সবখানে, জাহাঙ্গীরনগর, এমবিএসটি সবখানে আসছে এইগুলা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আরেকটা জিনিস পড়বো যে ই থেকে অনেক কিছু, ই নিয়ে কিছু কথা বলবো, বলতেছি একটু ওয়েট। আমরা সবাই তো নর্মালি এটা জানি যে ধরো নর্মালি যেটা সূত্র সেটা হচ্ছে আমরা জানি যে মনে করো বৃহৎ অক্ষ হচ্ছে টোয়াইস এ আর ক্ষুদ্রাক্ষ হচ্ছে টোয়াইস বি, কিন্তু যে নর্মাল কেসে টোয়াইস বি হয়ে যায় বৃহৎ অক্ষ আর টোয়াইস এ হয়ে যায় ক্ষুদ্রাক্ষ। তোমরা এত কিছু চিন্তা করার দরকার নেই, ঠিক আছে, তোমরা এত কিছু চিন্তা করার দরকার নেই, তোমরা দুইটা জিনিস মনে রাখবে একটু কষ্ট। আসলে আমরা লিখি, বৃহদাক্ষ বা মেজর এক্সিস, যেটা বৃহদাক্ষ মানে কি আসলে, বৃহদাক্ষ মানে বৃহৎ অক্ষ। বৃহৎ কথাটা কই থেকে আসছে, মানে যেইটা বড়, এ আর বি এর মধ্যে যেইটা বড় সেটা। তাহলে এইটা মনে রাখবো 2 ইন্টু বড়টা, আর ক্ষুদ্রাক্ষ মনে রাখবে এভাবে 2 ইন্টু ছোটটা। শেষ, বড়টা ছোটটা মানে কি, এ বি এর মধ্যে যেটা। আর আর অক্ষ অনুবন্ধী অক্ষ। তুমি সব সময় জানো যে ভাই আর হচ্ছে যে বৃহৎ অক্ষের সাথে, তাহলে আমরা বৃহৎ যে বড়টা বলছিলাম না, তাহলে এখানে কত হবে, 2 ইন্টু পজিটিভটা হবে না? আরেকবার বলি কেন 2 ইন্টু পজিটিভটা হবে, দেখাচ্ছি, এই যে দেখো, 12 বছর মনে রাখতে একটু দেখো, দেখছো অতিবৃত্তের ক্ষেত্রে যেটা বড়, বড়র সাথে সবসময় পজিটিভ, বড় আর পজিটিভ সবসময় এক জায়গায় হয়, অতিবৃত্তের ক্ষেত্রে পজিটিভটা আর বড়, মনে রাখবো বড় আর পজিটিভ সবসময় এক জায়গায় হবে। তাহলে এখানে দেখো যে বৃহৎ অক্ষে যে 2 ইন্টু বড়টা আছে, তাহলে দেখো এটা হবে 2 ইন্টু পজিটিভটা, যেটা পজিটিভ ওইটাই, তোমার কোনো প্লাস মাইনাস দেখার দরকার নাই, কোনটা বড় কোনটা ছোট দেখার দরকার নাই, এটা হচ্ছে 2 ইন্টু নেগেটিভটা, এটা মনে রাখার দরকার না, তুমি শুধু একটা মনে রাখবে বৃহৎ অক্ষ আর সেম, একটা বড় আর একটা প্লাস দিয়ে, ঠিক আছে।
সাদিক মাহিন কি বলবো একটু বলো তো। বৃহত্তর সূত্র তো আমরা জানি যে টোয়াইস এ, আর ক্ষুদ্রাক্ষর সূত্র তো আমরা জানি যে টোয়াইস বি। এখন টোয়াইস বি তোমার মনে রাখা না লাগে সেজন্য আমি বড় আর ছোট দিয়ে মনে রাখাচ্ছি। তোমার যেটা বড় সেটা বৃহৎ অক্ষর হবে। 2 * a যদি বড় হয় a হবে, b যদি বড় হয় b হবে। তোমার a b চিন্তা করার দরকার নাই, 2 * বড়টা লিখে দিবা, মানে যেটা আছে সেটা বড় যেটা। ঠিক আছে। আর আরক্ষণ অনুবন্ধী অক্ষরের মধ্যে শুধু আরক্ষটা মনে রাখবা, যে প্লাসটা বৃহৎ অক্ষর বড় আর আরক্ষ প্লাসটা। ঠিক আছে, বৃহৎ মানে বড় আর প্লাস সবসময় একসাথে হবে উপবৃত্ত আর অধিবৃত্তের ক্ষেত্রে। এই কথাটা ভাই এখন বলতেছি, নেক্সট ক্লাসে দেখবে শুধু বারে বারে এই জিনিসটা আসতেছে। ঠিক আছে, একটু মনে রাখো। আচ্ছা, হ্যাঁ, বৃহত্তর আরক্ষ সেম, টোয়াইস এ টোয়াইস বি কখনো সেম হইতে নাও পারে। আরক্ষ আর বৃহত্তর যে সবসময় সেম তা হইতে নাও পারে। যদি তোমার দেখাবো কেন সেম না হইতে পারে সেটা কিছু ম্যাথ দেখাবো। না, নেগেটিভ এমনি ছোট না ব্রো, রিদওয়ান রিয়াজ খান। দেখাবো, আমি অঙ্ক দেখাবো, কিছু অঙ্ক দেখাবো তোমাকে, তারপর তুমি বুঝবা যে আসলে কোনটা কি বলছে না বলছে। আসো, আমরা করবো, সমস্যা নাই। হ্যাঁ, তোমার প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবা তুমি। সবাই কান্নার ইমো দিতেছে কেন? এত কষ্ট করে এত সহজে মনে রাখার ওই শিখাচ্ছি আর সবাই কান্নার ইমো দিচ্ছে, এটা কোনো কথা? টোয়াইস এ টোয়াইস বি দিয়ে ইকুয়েশন মনে রাখতে গেলে তো পাগল হয়ে যেতাম। এখন আমাকে বলো ভাইয়া, যে বৃহত্তকের এটা যদি উপবৃত্ত না বলতো, আমার 1/√2, 1/√2 দেখে আমি বুঝতে হবে যেটা আমার উপবৃত্ত, তাই না? নর্মাল, এটা আমার উপবৃত্ত, তাই তো? তাহলে আমরা বলো উপবৃত্তের, আমি একটু লিখি, এটা অঙ্কটা লিখি। আজকে তোমাদের খুব বেশি না, আজকে তোমাদের টাইপ 3 পর্যন্ত পড়াবো, একদমই ছোট, টাইপ 2 এরপর টাইপ 3 শেষের পরে। আমাকে একটু কষ্ট করে তোমরা বলবা, দেখো তো ই সমান সমান উপবৃত্ত আমরা কি জানো 1 মাইনাস, তাহলে আমরা এটা ই সমান সমান এটা লিখতে পারি না? যেহেতু নরমাল কেস তাই আমি বিটা উপরে লিখলাম। ঠিক আছে, এখন দেখো তাহলে আমি যদি এটাকে লসাগু করি, এই পাশে লসাগু যদি করি তাহলে নিচে এ স্কয়ার চলে আসে, এ স্কয়ারটা গুণ করে দিই, তাহলে দেখো আমার এ স্কয়ার ই স্কয়ার ইকুয়াল টু, আর উপরে থাকবে কত, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়। দেখো তো এই লাইনটা আসে নাকি, দেখো তো। আমার ওই জায়গাটা দেওয়া ছিল কি ভাইয়া, আমার ওই জায়গায় দেওয়া ছিল ই এর মান দেওয়া ছিল, ই এর মান দেওয়া ছিল 1/√2, আর ওই জায়গায় দেওয়া ছিল আমার টোয়াইস এ সমান দেওয়া ছিল আমার 10, তাহলে এ সমান আমি পেয়ে গেছি 5। তাহলে আমার বলো ভাইয়া এ স্কয়ার কত হবে, 25, আর 1/√2 হোল স্কয়ার মানে কত, এ স্কয়ার মানে হচ্ছে 25 মাইনাস বি স্কয়ার। আমার টোয়াইস বি বের করতে হবে নাকি? তাহলে এটা হবে হচ্ছে 25/2 সমান সমান 25 বিয়োগ বি স্কয়ার। তাহলে বি স্কয়ার সমান কত হবে, 25 বিয়োগ 25/2। তুমি লসাগু নিলে এখানে উপর হবে 50 বিয়োগ 25, মানে আসবে আলটিমেটলি 25/2 আসবে। তাহলে বি স্কয়ারের মান যদি 25/2 হয়, বি এর মান কত হয় বলো তো? বি এর মান হবে কত, 5/√2, তাই না? এটা তোমার বি এর মান। তোমার প্রশ্নে কি বি চাইছে নাকি টোয়াইস বি চাইছে? ক্ষুদ্রাক্ষর কি টোয়াইস বি না? তাহলে ক্ষুদ্রাক্ষর টোয়াইস বি সমান কত হয় বলো তো? এটা ভুল করো, সবাই বি এর মান বেশি করে এটা অ্যান্সার দিয়ে আসে, এটা অ্যান্সার দিও না। 5√2 ইন্টু 2 হবে, এই যে বি ইন্টু 2। ঠিক আছে, তাহলে কাটাকাটি করলে 5√2। এই জায়গাটা সবাই ভুল করো না। ঠিক আছে, ক্ষুদ্রাক্ষ চাইছে, 2 দিয়ে গুণ করতে হবে ক্ষুদ্রাক্ষে। ঠিক আছে, টোয়াইস বি এর মান। আচ্ছা, এখন দেখো আমরা এই ম্যাথটা পড়ে ফেলছি। হ্যাঁ, আরেকটা দেখো, কোন উপবৃত্তের উৎকেন্দ্রিকতা √2, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 6 একক, আর অক্ষের দৈর্ঘ্য কত? অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 6 একক, আর অক্ষের দৈর্ঘ্য কত? আমরা একটু তাহলে অঙ্কটা করি, দেখি অঙ্কটা কেমন আসছে না আসছে। চলো আমরা একটু দেখি। যেহেতু আমাদের √2 বলা আছে, √2 মানে কি, এটা অবশ্যই তোমার অধিবৃত্ত। √2 মানে কি, এটা অবশ্যই তোমার অধিবৃত্ত। আর আগেরটা কত ছিল, 1/√, সরি, আগেরটা কত ছিল, 1/√2 ছিল। 1/√2 মানে কত ছিল দেখো, উপবৃত্ত। উপবৃত্তের ক্ষেত্রে কি সমীকরণ ছিল দেখো, এই জায়গাটা মাইনাস আসছে, দেখছো? আর অধিবৃত্তের ক্ষেত্রে কি হবে, অবশ্যই প্লাস হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা কি হবে, ই স্কয়ার সমান সমান 1 প্লাস
বি স্কয়ার বাই এ স্কয়ার। লসাগু নাও নিচে, লসাগু নিয়ে পাশে গুণ করো, তাহলে এ স্কয়ার ই স্কয়ার হবে কত, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এর এখানে আচ্ছা এখানে দেওয়া ছিল কত আমার, টয়েস বি দেওয়া ছিল, তাই না? টয়েস বি দেওয়া ছিল 6, তাহলে বি সমান আসবে আমার 3, বের করতে হবে আমার টয়েস এ, আর দেওয়া ছিল ই এর মান √2। তাহলে আমাকে বলো ভাইয়া এ এর মান বের করতে হবে, তাহলে এ স্কয়ার ইন্টু 2, √2 কে যদি হোল স্কয়ার করো তাহলে 2, আর এখানে হবে যে এ স্কয়ার, আর এখানে তোমার হচ্ছে 3 স্কয়ার, নিয়ে যাও বিয়োগ করো, তাহলে টয়েস এ স্কয়ার মাইনাস এ স্কয়ার ইকুয়াল টু 9। গুড, যারা যারা 6 বছর থ্যাংক ইউ তোমাদের। a সমান 3, তাহলে b সমান কত, সরি তাহলে টয়েস a সমান কত হবে, 2 ইন্টু 3 মানে হচ্ছে 6। এইটুকু আমরা সবাই পেয়ে গেছি, তাই না? এইটুকু আমরা সবাই পেয়ে গেছি। এখন আমি তোমাদেরকে এই দুইটা মেথডের শর্টকাট দেখাবো, চলো দেখাই। প্রথম শর্টকাট একটু সবাই চিন্তা করো, দেখো এখন বলবো যে ভাইয়া তাহলে এত কষ্ট করে ম্যাথটা করলাম কেন। 2 নম্বর অঙ্কটা, এই যে √2 আর 1/√2, এই যে গুড √2 আর 1/√2, এই দুটো হচ্ছে দুটো আসলে স্পেশাল কোনিক্স। কি ভাইয়া? দুটো স্পেশাল কোনিক্স। স্পেশাল কোনিক্স এগুলোর কিছু শর্টকাট আছে, শুধু এই দুটোর ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে এই শর্টকাটটা খাটবে না, শুধু এই দুটোর ক্ষেত্রে। দেখো √2 যেটার ক্ষেত্রে √2, আমাকে বলো তো √2 আমরা কি পড়ছিলাম, আয়তাকার অধিবৃত্ত। আয়তাকার অধিবৃত্তের কি হয় ভাইয়া, এ এবং বি সমান হয়, তাহলে এ আর বি যদি সমান হয়, টয়েস এ আর টয়েস বি কি সেম হবে না ভাইয়া? কি মনে হয়? তাহলে একটা যদি টয়েস বি সমান যদি 6 থাকে, টয়েস এও তো 6ই হবে। তোমার তো ম্যাথ ছাড়াই অ্যান্সার বলতে পারতো তুমি মুখে মুখে, নাকি? তাই না? আচ্ছা, আরেকটা হচ্ছে দেখো উপবৃত্তের উৎকেন্দ্রিকতা 1/√2, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা 1/√2। তাহলে এটার ক্ষেত্রে একটা সূত্র লেখো যে 1/√2 যদি হয়, শুধু 1/√2 হয়, ই ইকুয়াল টু 1/√2 হলে একটা শর্টকাট আছে। শর্টকাট হচ্ছে এরকম যে ক্ষুদ্রাক্ষ হবে 1/√2, মানে ই ইন্টু বৃহদাক্ষ। হ্যাঁ আমরা বলো এখানে কত হয়, 1/√2, বৃহদাক্ষের মান কত ছিল, 10 ছিল না? 10 আর 1/√2 করলে 5√2 হয়, কাটাকাটি করলে শেষ। এটা শুধুমাত্র 1/√2 এর ক্ষেত্রে, অন্য কোনো কনিষ্ঠের ক্ষেত্রে হবে না, শুধু 1/√2 এর ক্ষেত্রে এটা হবে। ঠিক আছে, শুধু 1/√2 এর ক্ষেত্রে হবে, 1/√3 1/√4 এগুলো কোনো কিছুর ক্ষেত্রে হবে না, শুধুমাত্র 1/√2 এর ক্ষেত্রে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 5√2 বুঝছি সবাই, এইটুকু সবাই বুঝছি। আচ্ছা এখন আমাদের প্র্যাকটিস একটা ম্যাথ আছে, দেখো আমরা সবাই করি, আমি একটু দেখি। আচ্ছা এই অঙ্কটার অ্যান্সার যে ডি নাম্বারটা না, ডি নাম্বারটার মধ্যে দেখো 2√2 আর √2 আছে, তাই না? তোমরা তোমাদের বইতে যদি কম্পোনেন্ট বুকে দেখবে যে জায়গাটা √2 এবং 2√2 আছে, এটা একটু কষ্ট করে কেটে শুধু √2 লেখো, এই জায়গাটা শুধু √2 লেখো। এটা রাইট, এটা রাইট ভাই, যেটা পড়েছি এটা রাইট। ঠিক আছে, একটু কষ্ট করে পড়ে নাও। দেখো আর হচ্ছে দেখো অঙ্কটা আমি একটু করি। দেখো 4x² + y² = 2, তাহলে 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করলে কত হবে, 2x² + y²/2 = 1। তাহলে তুমি এটাকে ভাঙাও, x²/2 y²/2 = 1। এটা যদি তুমি আরেকটু ভাঙাও তাহলে আসবে কত, x²/1/√2 হোল স্কয়ার প্লাস y²/√2 হোল স্কয়ার ইকুয়াল টু 1। এখানে কিন্তু তোমার এ আর বি তে ভাঙাইতে হবে, কারণ কেন, কারণ তোমার এখানে a স্কয়ার বি স্কয়ার হিসাব না, এটা উৎকেন্দ্রিকতা না, বৃহত্তক ক্ষুদ্রাক্ষ। তাই আমরা বলো 1/√2 বড় নাকি √2 বড়? অবশ্যই √2 বড়। তাহলে বৃহত্তক কোনটা হবে, বৃহত্তক কোনটা হবে, অবশ্যই 2 × √2 হবে। আর ক্ষুদ্রাক্ষ যেটা ছোট সেটা
2 ইন্টু 1/√2 কত √2। ঠিক আছে, হ্যাঁ এটা তো বুঝতে পারছি। আরেকটা এই ম্যাথ আছে যে কোন বৃত্তের উৎকেন্দ্রিকতা শূন্য হলে তা কি? অবশ্যই বৃত্তের কোন উপবৃত্তের উৎকেন্দ্রিকতা শূন্য। পড়াইছে বললো আর কি, কনিস বা বৃত্ত যেটা বলো, বৃত্তটা আসলে উপবৃত্ত থেকে আসছে, সেটাকে আসলে বৃত্ত বলি আমরা। এটা মনে রাখি, এগুলো বেশি দেখছো, এই যে রাশি বার্ষিতে আসছে। আমরা স্পোর্ট এক্সামটা করবো, তার আগে আমরা অন্য একটা ম্যাথ করি। চলো তার আগে আমরা অন্য একটা ম্যাথ করি, দেখি চলো। এটা লিখো সবাই। সেটা হচ্ছে এই ধরনের, দাঁড়াও মোশন আমি লিখি, লেখা ছিল যে 2x² - y², সরি, এইটার অনুবন্ধী আর এই দুটো অক্ষ তুমি বের করবে, করো। 4 দ্বারা ডিভাইড দাও, x²/2 মাইনাস y²/4। এন্ড তুমি আমরা বলো বড়টা দিয়ে কি আর করবা নাকি অনুবন্ধী করবা, কোনটা করো বলো। টু ইন্টু যেটার আগে পজিটিভ, সরি আমি এখানে একটা লাইন লিখতে ভুলে গেছি, ওয়েট, হ্যাঁ √2 বড় নাকি 2 বড়? অবশ্যই 2 বড়, বাট কিছু করার নাই। আর অক্ষের মধ্যে তাহলে তোমাদের হিসাব অনুযায়ী কি ছিল যে ভাই যেটা বড় ছিল সেটা না, না আর অক্ষ যেটা বড় সেটা না, আর অক্ষ হবে 2 ইন্টু পজিটিভটা। পজিটিভটা কোনটা আছে এখানে বলো তোমারে, এটার আগে না পজিটিভ আর এখানে নেগেটিভ, তাহলে পজিটিভ এটা অবশ্যই √2, তাহলে √2। আর অনুবন্ধী অক্ষ হবে কত, 2 ইন্টু 2। দেখছো এটার অনুবন্ধী অক্ষ যে বড় হচ্ছে এই ম্যাথে। এই অঙ্কের ক্ষেত্রে আর অক্ষ আসলে টোয়াইস বি হয়ে যাবে, আর অনুবন্ধী অক্ষ আসলে টোয়াইস এ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, কনফিউশন হওয়ার কোনো কারণই নাই, মাথাটা ঠান্ডা রাখবা। এ নাকি বি সেটা চিন্তা করার দরকার নাই, শুধু এটা মনে রাখবা পজিটিভ আর নেগেটিভ। হ্যাঁ বুঝছি সবাই, ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ একটা হবে 2√2 আর একটা হচ্ছে 4 করে লিখি নাই। হ্যাঁ একটা হবে 2 আর একটা হচ্ছে 4। ওকে সবাই একটু ক্লিয়ার তো? ওকে থ্যাংক ইউ। আমরা তাহলে আজকে আমাদের আরেকটা স্পোর্ট এক্সাম আছে, সেটা একটু পড়ে নিই, পড়ার পরে আমরা মোটামুটি আমাদের লাস্ট স্টেজে চলে যাব, খুব বেশি পড়া বাকি নেই। এই যে দেখো ই এর মান হচ্ছে 1/√3, এর মান 1/√3 মানে কি, এটা অবশ্যই একটা উপবৃত্ত হবে, অবশ্যই উপবৃত্ত, এটা অধিবৃত্ত না। তাহলে ই স্কয়ার হবে কি, স্কয়ার হবে যে 1 মাইনাস এ স্কয়ার, সরি b²/a²। তাহলে গুণ করো, গুণ করলে এটা সবাই জানে যে এ স্কয়ার ই স্কয়ার হচ্ছে যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে এর মান কত, এর মান হচ্ছে 5, তাহলে 25। আর ই এর মান কত, 1/√3, 1/√3 হোল স্কয়ার করলে √3, এটা গুণ সমান সমান 25 মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে বি স্কয়ার সমান কত হবে, 25 মাইনাস 25/3। এখানে নিচে 3 থাকবে আর উপরে 75 মাইনাস 25 হবে। তাহলে বি স্কয়ারের ভ্যালু হবে কত, বি স্কয়ার ভ্যালু হবে 50/3। আর বি এর ভ্যালু হবে তাহলে কত, বি এর ভ্যালু হবে √50/3। এটাই। হ্যাঁ ছোট বড় ফ্যাক্ট হচ্ছে তোমার উপবৃত্তের ক্ষেত্রে, আর পজিটিভ নেগেটিভ ফ্যাক্ট হবে তোমার অধিবৃত্তের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা
বারবার শুধু এই যে পজিটিভটা মনে রাখতে হবে, নেগেটিভ পজিটিভ দুইটা মনে রাখতে আবার কনফিউশনে ভুগবা। একটা মনে রাখবা পজিটিভ, আর উপবৃত্তের ক্ষেত্রে সবসময় মনে রাখবা বড়টা। ঠিক আছে, সবাই একটু ক্লিয়ার? এইটুক সবাই ক্লিয়ার? আমরা এখন তাহলে আজকে 3 নাম্বার টপিকে চলে যাব, যে কোনিক্স চেনার উপায়। আমরা তো কোনিক্স এর অনেক কিছু অনেকক্ষণ পড়লাম, এখন আমরা নতুন আরেকটা ভাবে পড়বো, কোনিক্স চেনার উপায়। কোনিক্স চেনার উপায়, ঠিক আছে? বলছে ভাই এতক্ষণ ধরে এত কিছু পড়ছেন, এখন আবার হঠাৎ করে এগুলো কি বলতেছেন? দেখা একটু বলি, বলতেছে আসো। নরমাল তো আমরা কোনিক্স লিখতাম এভাবে, যে ভাইয়া একটা হচ্ছে আমার এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার, সরি, ইকুয়াল টু 1। এটা হচ্ছে প্লাস এভাবে থাকবে, আর এটা হচ্ছে এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1 এভাবে থাকবে। এটা হচ্ছে আমার উপবৃত্ত, এটা হচ্ছে আমার অধিবৃত্ত। আর পরবর্তীতে দুই ধরনের সমীকরণ হতে পারে, একটা হচ্ছে এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay, একটা হচ্ছে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax। নরমাল দুইটা আমরা সমীকরণ জানি। বৃত্তের সমীকরণ আমরা কি জানতাম, যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, এটা তো জানতাম, তাই না? বাট বৃত্তের আরেকটা সমীকরণ আমরা এরকম পড়ছিলাম, দেখো তো তোমার মনে আছে কিনা, যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। পড়ছে, মনে পড়ে সবার? এই ধরনের আসলে কোনিক্স এই ধরনের হতে পারে, বিশাল বিশাল ইকুয়েশন দিয়ে বলে দিতে পারে যে এটা আসলে কি কোনিক্স, এবং এই ধরনের এটা কোন ধরনের কোনিক্স বলে দিতে পারে। এগুলো একটা সূত্র আছে, ফর্মুলা আছে। ফর্মুলাটা একটু তোমার কাছে কঠিন লাগতে পারে, কিন্তু সহজ আসলে। দেখো আমি একটু তোমাকে বলি, দেখো দেখাচ্ছি ফর্মুলাটা কি। ফর্মুলাটা হচ্ছে এইটা, দেখো যে ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2hxy, এই যে 2hxy একটা xy যুক্ত একটা টার্ম থাকবে, gx fyc, একটু তো তুমি জানোই, একটু তুমি জানো। আর ax স্কয়ার by স্কয়ার, আমরা বৃত্তের ক্ষেত্রে a আর b এর ভ্যালু ছিল 1, সেজন্য x স্কয়ার আর y স্কয়ার দিছি, এখানে a আর b আছে আলাদা। ঠিক আছে? আচ্ছা, এখন তোমার এখানে চারটা জিনিস, যে কোনটা কি এটা বোঝার উপায় আছে। আমি তোমাদেরকে, তোমরা একটু মাথা ঠান্ডা করো, ই বাদ দাও, এখানে এখানে ই বাদ দাও, ই এর হিসাব আলাদা। আমরা ই এর হিসাবে ছিল 1, আর এখানে হিসাব হবে 0। এটা একটা আলাদা জিনিস, ই একটা আলাদা জিনিস, এটাতে ই আইনো না। হ্যাঁ, দেখো এখানে প্রথমটা একদম সবাই জানো, এ আর বি সমান হবে, এ আর বি সমান হবে, আর এইচ যদি 0 হয়। তুমি বৃত্তের মধ্যে কোনো এক্স ওয়াই যুক্ত পদ দেখছিলা? খেয়াল করো তো একটু, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার 2gx পড়ছো, 2fy প্লাস 3 পড়ছো, কিন্তু এক্স ওয়াই যুক্ত পদ পড়ো নাই, এক্স আর ওয়াই আলাদা আলাদা পড়ছো, 2gx 2fy আলাদা আলাদা ছিল, তাই না? তাহলে তুমি দেখো এইচ এর মান এখানে কেন 0 ছিল, তাই আমি জানি যেটার মধ্যে আমার এইচ নাই, মানে এইচ 0, সেটা হচ্ছে আমার বৃত্ত। সেটা আর এ আর বি যদি সমান হয় তাহলে বৃত্ত, এ আর বি যদি সমান হয় তাহলে বৃত্ত। এইটুকু আমি বুঝে গেছি। এখন বাকি রইল তিনটা জিনিস, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। সবকিছু 0 থেকে হিসাব, একটা হচ্ছে 0 থেকে বড়, একটা হচ্ছে 0 থেকে ছোট। আর এটার জন্য একটা জিনিস আসবে, এবি মাইনাস এইচ স্কয়ার, এবি মাইনাস এইচ স্কয়ার, এটা মনে রাখতে হবে, মনে রাখো, এবি মাইনাস এইচ স্কয়ার। আবার বলতেছি এবি মাইনাস এইচ স্কয়ার, এবি মাইনাস এইচ স্কয়ার। এবি মাইনাস এইচ স্কয়ারের মান যদি 0 হয়, এবি মাইনাস এইচ স্কয়ারের ভ্যালু যদি কখনো 0 হয়, সেটা হবে পরাবৃত্ত। শেষ কেস। ঠিক আছে? এখন আমরা বলি, এবি মাইনাস এইচ স্কয়ারের ভ্যালু যদি কখনো, এবি মাইনাস এইচ স্কয়ারের ভ্যালু যদি কখনো পজিটিভ হয়, মানে 0 থেকে বড় হয়, প্লাস হয়, প্লাস হয়, তাহলে সেটা হবে তোমার কি, উপবৃত্ত। আর মাইনাস হলে অধিবৃত্ত। অধি মাইনাস মনে রাখবা, শেষ। মানে নেগেটিভ আসলে সেটা হবে অধিবৃত্ত, পজিটিভ আসলে সেটা হবে উপবৃত্ত, 0 আসলে সেটা পরাবৃত্ত। ঠিক আছে? আর বৃত্তের তো এ আর বি সমান। এইটুক বুঝতে পারছি? এইটুক যদি বুঝতে পারো, তোমাকে এখন আমি কয়েকটা নর্মাল জিনিস দেখাবো, নর্মাল কয়েকটা জিনিস দেখাবো পড়াই। এটা হচ্ছে তোমার এই অঙ্কগুলো অনেকটা সহজ করে দিবে, দেখো। আচ্ছা না, আগে আমি তোমাদেরকে এমনি পড়াই, পরে সহজ দেখাচ্ছি। এ আর বি সমান, তুমি দেখো এই তোমাদের এই অঙ্কটা 2 নম্বরে, যে 1 নম্বর অঙ্কে 2 নম্বর অপশনটা এখানে একটা প্লাস করে দাও, মাইনাস ছিল এটা প্লাস করে নাও কষ্ট করে, হ্যাঁ, প্লাস করে নাও। আচ্ছা, যেটা পড়াছিলাম, তুমি দেখো যে ভাইয়া এই যে 16x², এখানে কোনটা উপবৃত্তের সমীকরণ? তুমি দেখতেছো যে ভাই এটা তো ডিরেক্ট আমার এই সমীকরণটায় প্লাস আছে একটা দিয়ে, আর এটা যদি আমি ডিভাইড করে দেই 144 দ্বারা ভাগ করি, তাহলে কত হবে? একটা 16 হবে, একটা 9 হবে, এটা আমি বুঝতে পারতেছি। এই ইকুয়েশনটা যদি আমি করি, x²/16 প্লাস y²/9 ইকুয়াল টু 1, এটা আমার এমনি বুঝতেছি আমি, ওটা উপবৃত্ত, তাহলে আমার 2 নাম্বারটা উপবৃত্ত, শেষ। এটা তো বুঝার কিছু নাই।
এখন দেখো যে এই অঙ্কটা তুমি দেখো, তোমরা কি করবে, এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার গুলোকে আগে আলাদা নিয়ে যাবে। এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মধ্যে দেখো এটার মধ্যে আছে 4, এটার মধ্যে আছে দেখো 1, দেখছো? তাহলে দেখো ab মাইনাস এইচ স্কয়ার, ab মাইনাস এইচ স্কয়ার, তাহলে a এর মান কত এখানে 4, y এর মান কত 1, মাইনাস h এখানে আছে, দেখো তো x y যুক্ত পদ আছে এখানে নাই, তাহলে h এর মান হচ্ছে 0 এখানে, তাহলে 0 স্কয়ার, তাহলে 4 মাইনাস এটা 4, 4 কি 0 থেকে বড় নাকি ছোট? অবশ্যই 0 থেকে বড়, বড় হলে কি উপবৃত্ত, বড় হলে কি উপবৃত্ত, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো কি আছে ভাইয়া, এই যে দেখো এটার মধ্যে, এটাও ইজি একদম উপবৃত্ত বোঝা যাচ্ছে। তুমি এই যে এখানে যদি এক্স স্কয়ার বাই হাফ লিখে ফেলো প্লাস ওয়াই স্কয়ার বাই 1/3 লিখে ফেলো, সরি ওয়াই স্কয়ার বাই 1/3 লিখে ফেলো সমান 1 চলে আসবে। এটা একটা উপবৃত্ত বোঝা যাচ্ছে ইকুয়েশন দেখে, এটা একটা উপবৃত্ত। 5x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 7, এটা একটা উপবৃত্ত। দেখো কিভাবে, 7 দ্বারা ডিভাইড দাও, 7 দ্বারা ডিভাইড দিলে কত আসে, যে তোমার হচ্ছে এক্স স্কয়ার বাই 7/5 আসে, প্লাস ওয়াই স্কয়ার বাই 7 ইকুয়াল টু 1, এটা একটা উপবৃত্ত, ঠিক আছে? এই সমীকরণটা কি নির্দেশ করে আমরা একটু দেখি। এখানে দেখো একটা এক্স যুক্ত পদ আছে, তাইলে এখানে এইচ এর মান কত বলো তো, -2 না? যেহেতু দেখো এখানে এই যে দেখো 2h আছে, -4 হচ্ছে 2h এর ভ্যালু, দেখো কেমনে, ax স্কয়ার by স্কয়ার 2hxy না? তাহলে দেখো এখানে ছিল -4xy, 2hxy যদি -4x হয় তাহলে টোয়াইস h ইকুয়াল টু হবে যে -4, তাহলে h ইকুয়াল টু অবশ্যই তো -2 হবে। আর a এর ভ্যালু ছিল 11, b এর ভ্যালু হচ্ছে 14, তাহলে ab মাইনাস h স্কয়ার কত হয় বলো তো? ab এর মান হচ্ছে 11 × 14, 14 10 140, 154, 154 মাইনাস -2 হোল স্কয়ার, তাহলে 154 থেকে 4 গেলে আমার হবে 150, যেটা আমার অবশ্যই 0 থেকে বড়, তাহলে এটা অবশ্যই উপবৃত্ত। শেষ, তাই না? এটুকু তো সবাই বুঝছি। আচ্ছা, এটুকু বুঝে গেলে আমার অঙ্ক খুব বেশি নাই, একদম সহজে। দেখো এটা কি, এই সমীকরণটাকে অধিবৃত্ত নাকি না? যেহেতু মাঝখানে প্লাস আছে অবশ্যই তোমার ধরে নিতে হবে এটা উপবৃত্ত। তুমি 1 দ্বারা ডিভাইড করলে এটা 1/2 আর এটা 1/8 হয় এক্স স্কয়ার বাই, হ্যাঁ এটাকে সবাইকে বোঝানো লাগবে, যাদের যাদের বুঝে না তারা এইভাবে দেখো, এক্স স্কয়ার বাই হাফ প্লাস ওয়াই স্কয়ার বাই 1/8 ভ্যালু লেখা যাচ্ছে, তো 1 এক্স স্কয়ার বাই স্কয়ার ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার সমীকরণ হচ্ছে। এটা কি ধরনের কোনিক্স? আচ্ছা আমরা একটু দেখি, এটা ওয়াই এর আগে আছে 1, এক্স এর আগে আছে -1, আর এখানে এক্স ওয়াই যুক্ত কিছু নাই, তাহলে এ বি এর মান কত? একটা হবে 1 × -1 মাইনাস 0 স্কয়ার, তাহলে এটা ভ্যালু কত আসলে -1, -1 কি 0 থেকে বড় না ছোট? অবশ্যই 0 থেকে ছোট, 0 থেকে ছোট হলে অবশ্যই কি অধিবৃত্ত হবে। এটা কি, এটার মধ্যে আমরা দেখি যে 7x স্কয়ার 9y স্কয়ার, xy যুক্ত কিছু নাই, তাহলে কত 7 × -9, আর xy হবে কত 0 স্কয়ার, -0 স্কয়ার কত -63, -63 অবশ্যই 0 থেকে ছোট, তাহলে সেটা অবশ্যই তোমার অধিবৃত্ত হবে, ঠিক আছে? আমরা মোটামুটি এগুলো সবকিছু পেরে গেছি। এখন আমরা এই অঙ্কটাও দেখবো, দেখি এটা কি আসে। এটার মধ্যে দেখি আমরা কি আসে। এটাতে দেখো a এর ভ্যালু কত, এখানে a এর ভ্যালু আসছে এখানে 1, b এর কোনো ভ্যালু আছে 0, তাহলে কত a b এর মান কত হবে? a b এর মান হবে 0, 1 × 0, আর h এর ভ্যালু আছে এখানে h ও নাই, h ও 0, তাহলে কত 1 × 0 - 0, তাহলে কত 0, 0 হলে এটা অবশ্যই পরাবৃত্ত। আরেকটা ভাবে দেখা যায়, দেখো x স্কয়ার - 2x + 1, এটা আসলে কি বলতো? আসলে x - 1 হোল স্কয়ার ইকুয়াল টু 5y। এই ইকুয়েশনটা আসলে কি ধরনের ইকুয়েশন? এটা হচ্ছে যে এই ধরনের একটা ইকুয়েশন, দেখো x স্কয়ার ইকুয়াল টু 4ay, এই ধরনের একটা ইকুয়েশন, এটা অবশ্যই পরাবৃত্ত দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো মাঝখানে একটা মাইনাস আছে, মাইনাস থাকলে এটা বোঝা যাচ্ছে যে x স্কয়ার বাই 9 মাইনাস y স্কয়ার বাই 16 ইকুয়াল টু 144 হবে। সরি ইকুয়াল টু 1 হবে, ঠিক আছে? আর এটা তো তুমি বুঝতেছো এটা পরাবৃত্তই হবে, এটা অবশ্যই তোমার অধিবৃত্ত হবে। আর উৎকেন্দ্রিকতা শূন্য হলে কি হবে? বৃত্ত, এটা সবাই জানে। এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এখন আমি তোমাদেরকে
এই যে এভাবে দেখে দেখে ভাইয়া এ বি বের করে এটা একটু প্যারা লাগতেছে, তাই না? একটু তোমাদের একটা জিনিস দেখে আসো, শর্টকাট, আর একটু শর্টকাট দেখে আসো। সেটা হচ্ছে এই জায়গায়, হ্যাঁ দেখো, একটু একটু বুঝো। বৃত্তের ক্ষেত্রে তোমার এ আর বি সেম সমান। বৃত্তের ক্ষেত্রে এ আর বি সেম। এ আর বি আসলে কি? এক্স এর সহগ আর ওয়াই এর সহগ, মানে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ না, মানে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার আর কোএফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার, এটা তো আমরা বুঝি। তাহলে এ আর বি যদি সেম থাকে আমরা ধরে নিব সেটা বৃত্ত। এ আর বি যদি সেম থাকে আমরা ধরে নিব সেটা বৃত্ত। গেল। এ আর বি যদি সেম না থাকে তখন আমরা, এ আর বি যদি সেম না থাকে তখন আমরা ধরে নিব সেটা হয়তো পরাবৃত্ত হইতে পারে, নয়তো উপবৃত্ত হইতে পারে, নয়তো অধিবৃত্ত হইতে পারে। হ্যাঁ, নর্মালি পরাবৃত্তগুলো আমরা বুঝে যাই, দেখলে বুঝে যাই, ঠিক আছে। ঝামেলাটা হয় উপবৃত্ত না অধিবৃত্ত সেটা বের করার সময়। এখন তুমি একটা জিনিস খেয়াল করছো কিনা জানি না, ম্যাক্সিমাম অঙ্কে কিন্তু তোমার এক্স ওয়াই এর সাথে যে জিনিসটা দেওয়া, মানে এইচ এর ভ্যালু কিন্তু জিরো থাকে, এইচ এর ভ্যালু কিন্তু জিরো থাকে, ম্যাক্সিমাম অঙ্কে এইচ এর ভ্যালু জিরো থাকে। এবং আরেকটা জিনিস তুমি খেয়াল করছো কিনা জানি না, এ এবং বি, এ এবং বি দুইটা কিন্তু মান সেম না। ধরো একটা মান 5 আর একটা মান 7, এ আর বি এর মাঝে দুইটাই 5 হয় বা দুইটাই 7 হয় বা দুইটাই 10 হয়, দুইটাই 15 হয়, তাহলে সেটা অবশ্যই বৃত্ত। আর এ আর বি, এ আর বি যদি কখনো সেম না হয়, দুইটা ভিন্ন ভিন্ন মান, একটা 5 একটা 7 একটা 2 একটা 10 এরকম থাকে, তাহলে সেটা হয়তো উপবৃত্ত হবে নয়তো অধিবৃত্ত হবে, হয়তো উপবৃত্ত হবে নয়তো অধিবৃত্ত হবে। এখন যেহেতু বলছিলাম ম্যাক্সিমাম কেসে আমাদের এইচ এর ভ্যালু জিরো হয়, যখন এইচ এর ভ্যালু জিরো হয় তখন আসলে তোমার কি বলতো, তখন তোমার আসলে এ বি মাইনাস এইচ স্কয়ার চিন্তা না করে, এ বি মাইনাস এইচ স্কয়ার চিন্তা না করে শুধু এ বি নিয়ে চিন্তা করলে কি হচ্ছে না, শুধু এ বি এর মান, শুধু এ বি এর গুণফল জিরো থেকে বড় অথবা ছোট, এটা চিন্তা করলে হচ্ছে। জিরো থেকে বড় ছোট মানে কি বলতো? প্লাস এবং মাইনাস। আমাকে তুমি বলো তো তোমার এ এবং বি দুইটাই যদি পজিটিভ হয় অথবা দুইটাই যদি নেগেটিভ হয়, তাদের গুণফল কি পজিটিভই হবে না সব সময়? দুইটা সাইন যদি একই রকম হয়, অধি মানে অধিবৃত্ত, দুইটাই যদি একই রকম হয়, দুইটাই যদি একই রকম সাইন হয়, তাহলে আমাকে বলো তো সেটাই তোমার আসলে কি পজিটিভ হবে না গুণ করলে? ধরো 2 আছে আর 5 আছে, তাহলে 2 × 5 10 নিতে হবে, অবশ্যই তো শূন্য থেকে বড় হবে যদি না একটা শূন্য হয়, নাকি? আবার যদি ধরো একটা 2 আছে একটা -5 আছে, মানে দুইটা বিপরীত একটা প্লাস একটা মাইনাস আছে, তাদের গুণফল তো অবশ্যই নেগেটিভ হবে। তুমি কোশ্চেন দেখেই বলে দিতে পারো সেটা অধিবৃত্ত, তোমার এত গুণ টুন করা দরকার নাই। কি বললাম? এখন দেখো তোমার শর্টকাটটা কোথায় লাগবে, দেখো এই যে দেখো, যেহেতু তোমার এই যে 1 নম্বরে দেখো 9 আর 16 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সহগ আলাদা আলাদা, এ আর বি সেম না, অবশ্যই এটা উপবৃত্ত। গেল। পরেরটা দেখো যে 4 আর ওয়াই এর আগে 1 দুইটাই প্লাস আছে, অবশ্যই উপবৃত্ত, যেহেতু তোমার এখানে এইচ নাই। তারপরটা দেখো দুইটাই এ আর বি আলাদা আলাদা, দুইটাতেই প্লাস, অবশ্যই উপবৃত্ত। এ আর বি আলাদা আলাদা, দুইটাতেই প্লাস, অবশ্যই উপবৃত্ত। এটা তো দেখো এ এর মান 11, বি এর মান 14। এখন তোমার এখানে একটা এইচ দেওয়া আছে, কিন্তু আমার তুমি বলো এ বি মাইনাস এইচ স্কোয়ার এটা যদি জিরোর কাছাকাছি আসতে চায়, অবশ্যই একটা এক্স ওয়াই এর সাথে যে এইচ আছে এটা ভ্যালু অনেক বড় হইতে হবে না? কারণ কেন তুমি আমার দেখো 11 আর 14 এর গুণফল হচ্ছে 154, তাহলে এইচ এর মানও তো 154 হইতে হবে বা 154 থেকে বেশি হইতে হবে, যেটা অধিবৃত্ত বা উপবৃত্ত কিছু একটা হওয়ার জন্য, তাই না? বা পরাবৃত্ত বা অধিবৃত্ত কিছু একটা হওয়ার জন্য, নাহলে তো নর্মালি সে অধিবৃত্তে হচ্ছে, কারণ যেহেতু দুইটার গুণফল 154 আমি দেখতেছি, তাই না? এখন এখানে এক্স এর ভ্যালু ছিল শুধু 4, মানে 2 ছিল এইচ এর ভ্যালু, তাহলে তুমি কেমনে গেস করো যে এটা একটা অধিবৃত্ত হইতে পারে? অবশ্যই এটা উপবৃত্ত, তাই না? এখন আমারে দেখে যে এরপর একটা উপবৃত্ত কেমনে, ভাই এই যে দেখো, আমি একটু যদি তোমাদেরকে ব্লু পেন দিয়ে ইউজ করে দেখো, এই যে দেখো একটা হচ্ছে 2 একটা হচ্ছে 8, একটা দুইটাই পজিটিভ দেখো, তাহলে উপবৃত্ত। একটার আগে 1 একটার আগে -1, কোনো এইচ নাই, অবশ্যই অধিবৃত্ত। প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হবে আর প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হবে, সবাই জানো। এই যে প্লাসে মাইনাসে গুণ করছো, মাইনাস হয়েছে, অধিবৃত্ত। তোমার অঙ্ক করারই দরকার নেই, তোমার তো গুণ টুন করে দেখারই দরকার নেই, তুমি অঙ্ক দেখলে বুঝবা যেটা কি। আর এটা তো বুঝাই যায়, এটাতে কোনো, যেহেতু এটাতে কোনো এক্স স্কয়ার আছে ওয়াই স্কয়ার নাই, নাই যেহেতু, তাহলে এটা অবশ্যই পরাবৃত্ত হবে। আমরা তো এটা জানি যে এক্স স্কয়ার ইকুয়াল টু 4 a ওয়াই অথবা ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4 a এক্স,
মানে কি, মানে এখানে তোমার কোনো এক্স স্কয়ার এখানে ওয়াই স্কয়ার নাই, ওয়াই স্কয়ার এখানে এক্স স্কয়ার, মানে যে কোনো একটা স্কয়ার নাই, না থাকলে এটা নরমালি পরাবৃত্তই হয়। এটাতে দেখো একটা পজিটিভ একটা নেগেটিভ, গুণ করলে অবশ্যই নেগেটিভ হবে, অধিবৃত্ত, এটা তো পরাবৃত্ত বোঝা যাচ্ছে। আর পরেরটা হচ্ছে তোমার বৃত্ত, উৎকেন্দ্রিকতা 0 হইলে। এখন আমাকে একটু বলো তো তোমরা কি বুঝতে পারছো কিনা সবকিছু? ক্লিয়ার? খুব বেশি কঠিন লাগতেছে? কঠিন লাগার কথা না। তোমাদেরকে এখন ভাইয়া কয়েকটা জিনিস পড়াবো, হোম প্র্যাকটিস কোনিক্স 1 এর। এখানে দেখো 1 থেকে 14 পর্যন্ত দেওয়া আছে, তোমাদের বইতে 1 থেকে 20 পর্যন্ত দেওয়া আছে। তোমরা একটু কষ্ট করে লিখো যে আসলে কোনটা কোনটা বেশি দিয়ে রাখছে ভাইয়া, যেটা আমি পরের ক্লাসে পড়াবো। তোমরা একটু লিখো সবাই, হ্যাঁ এই জিনিসগুলো একটু লিখো। দেখো আমি যদি বলে দিই 4 5 9 4 5 9 12 13 19, 12 13 19 এগুলো হচ্ছে আমরা পরের ক্লাসে পড়াবো। এইগুলা বাদে বাকিগুলো হচ্ছে আমরা আজকে পড়া দিচ্ছি, হ্যাঁ 1 থেকে 14 মধ্যে যেগুলো আছে, ঠিক আছে? হ্যাঁ আগে কঠিন করে করতাম, সবকিছু তো কঠিন করে পড়তাম, আগে তো ইন্টারমিডিয়েট সবকিছু কঠিন লাগতো। হ্যাঁ আসো দেখো আমরা তাহলে একটু পড়ি। ভাই অববৃত্তির উৎকেন্দ্রিকতা বের করতে আমার মনে হয় অঙ্ক আর বলা লাগবে, এটা সবাই দেখার আগে পারবা। এই যে ই সমান সমান 1 মাইনাস কত 144 বাই 169 হবে, অবশ্যই বড়টা নিচে হবে, তাহলে উপরে কত হবে, অবশ্যই 25 হবে, আর নিচে হবে 169, রুট করো 5/13। ডি বৃহত্তক ক্ষুদ্রাক্ষ কি হবে, এটার বৃহত্তক ক্ষুদ্রাক্ষ কত হবে বলো তো? একটা হচ্ছে 16 মানে 4, আর আছে 25, 25 মানে 5, তাহলে কোনটা বড়? অবশ্যই 5 বড়, তাহলে 2 × 5 বৃহত্তক কত হবে? 2 × 5 10, ঠিক আছে? এটা কত? 64 আর 100, আমার মনে হয় এটা কিছু বলার আছে, 64 আর 100 এটা সবাই জানে, 5/3 হবে বা 3/5 হবে, এটা সবাই জানে। তারপরে করে দেখাই, এই যে ই ইকুয়াল টু 1 মাইনাস এখানে হবে 64, এখানে হবে 100 অবশ্যই, তাহলে লসাগু নিলে অবশ্যই হবে 36 আর নিচে হবে 100, রুট করলে তাহলে 6/10 3/5। যেহেতু 1 থেকে ছোট বুঝে যাচ্ছে, 1 থেকে ছোট যেহেতু অবশ্যই 3/5 হবে, আর মাইনাস তো কোনো সময় আসবেই না, কোনো উৎকেন্দ্রিকতা আমরা কোনো মাইনাস দেখি নাই, তাহলে এটা অপশন দেখিয়ে বোঝা যাচ্ছে এটা অ্যান্সার হবে, কারণ এই দুটো হবেই না আমরা বুঝতেছি। আর 5/3 না 3/5 কোনটা 1 থেকে বড়? 3/5 অবশ্যই 1 থেকে ছোট, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা অবশ্যই 1 থেকে ছোট হয়, এটাই অ্যান্সার। আচ্ছা আমার মনে হয় এটা কিছু বলার আছে, এটা কিছু বলা লাগবে? ও এই অঙ্কটা বলার আছে, দেখো এই অঙ্কটা বলার আছে কি, দেখো এটা হচ্ছে আসলে কি, দেখো আমি একটু লিখি যে x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস থ্রাইস এক্স মাইনাস 4xy মাইনাস 3 ইকুয়াল টু 0। হ্যাঁ এখন আমার বলো তো ভাইয়া, এই যে এটার সহগ হচ্ছে এখানে a, এটার সহগ হচ্ছে 4, তাহলে a b এর কত হবে 1 × 4 মাইনাস, এই যে দেখো এটা কত -2 না, h ইকুয়াল টু -2, তাহলে -2 হোল স্কয়ার মানে কত 4 - 4, আসলে কত শূন্য চলে আসছে, দেখতে যদিও এটাকে মনে হচ্ছে এটা একটা উপবৃত্ত, বাট এটা আসলে একটা পরাবৃত্ত, এক্সট্রা চিহ্ন দিয়ে রাখতে পারো, এমন অঙ্ক দিয়ে দিতেই পারে, ঠিক আছে? আচ্ছা 9/7 এটা তো অবশ্যই জানার কথা আমার, এই যে এর ভ্যালু 1 প্লাস যেটার আগে পজিটিভ সেটা থাকবে নিচে, যেটার আগে নেগেটিভ সেটা থাকবে উপরে, তাহলে কত উপর হবে 16, নিচে হবে 9, রুট করলে হবে 4/3, বি নাম্বার অ্যান্সার। সবগুলো করে দেওয়া আছে, তারপরে তোমরা দেখে নিতে পারো, আমি করে দিচ্ছি তোমাদের। অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা 1 থেকে বড় না ছোট আর মনে বলার কিছু নাই, বৃত্তের উৎকেন্দ্রিকতা 0, উপবৃত্তের ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য এটা কিছু বলা আছে, ক্ষুদ্র কোনটা এখানে 4 আর 5, 2 × 4, যেটা ছোট সেটা 8, ঠিক আছে? এই যে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা √1/√2, প্রধান অক্ষের দৈর্ঘ্য 8, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কিছু বলা লাগবে? পড়াইছি 1/√2 × 8, 8 মানে কত 4√2, অ্যান্সার 4√2। 8 কে তুমি 4 × 2 × 2 তে ভাগ করো, √2 × √2 তে ভাগ করতে পারবা, √2 আর √2 উপরে নিচে কাটাকাটি গেলে 4√2 আসবে, এটা অ্যান্সার। এই অঙ্ক মনে হয় না কারো কিছু বলার আছে আর। 10 নাম্বার, এই যে দেখো এটার a স্কয়ারের ভ্যালু কত, 2√2 মানে কত, a স্কয়ার আর b স্কয়ার 2√2 আছে, তাহলে এটা যেটাই হোক এটা উৎকেন্দ্রিকতা √2 হবে, 2√2 হোক 3√2 হোক 4√2 হোক আর 1√2 যাই হোক এটা √2 হবে, যেহেতু এটার a আর b সমান, তাই না? দেখো তো x স্কয়ার বাই 2√2 মাইনাস y স্কয়ার বাই 2√2 ইকুয়াল টু 1, মানে a স্কয়ার আর b স্কয়ার তো সমান হবে, a স্কয়ার আর b স্কয়ার যদি সমান হয় a আর b সমান হবে, a আর b সমান হলে কি হবে, অবশ্যই উৎকেন্দ্রিকতা √2 হবে, তাই না? আর কোন কনিকের উৎকেন্দ্রিকতা √2, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 8 একক, আর অক্ষের দৈর্ঘ্য কত, অবশ্যই 8, √2 যেহেতু সেম হবে, a আর b সেম,
নাকি? এই রিনা আক্তার 4/√2 না, এটা 4√2 হবে, 4/√2 হবে না, 4√2 হবে। এটা তো 14 নম্বর, এটা তো বুঝতেছি এটা পরাবৃত্ত। এটা কি দেখো 2 আর 2 দুইটাই সেম, তাহলে অবশ্যই বৃত্ত। আর এটা কি হবে দেখো তো, x²/36 y²/28 * 1 2 দ্বারা ডিভাইড করলে, তাহলে e √1 প্লাস, যেটার আগে বড় প্লাস আছে সেটা নিচে থাকবে, আর যেটার আগে প্লাস আছে সেটা ছোট থাকবে। 36 আর 28 যোগ করলে কত হয়? 36, 46, 56, 66 মানে 64 হবে। 64 আর নিচে থাকবে 36, রুট করলে এই জায়গাটা আসবে 64, তো 64 হয়ে যাবে 8 আর এটা হবে 6, তাহলে হবে 4/3। দেখো তো, এই মেয়ে তারিন, ফাহমিদা সুলতানা তারিন, কই থাকো কথা বলার সময়? বলতেছিলাম না যে 4, 5, 9, 12, 13, 19 এগুলা নাই? 4, 5, 9, 12, 13, 19 এই 6টা নাই, এই 6টা বাদে বাকি 20টা, 20টার মধ্যে 14টা পড়াইছি। সতেরো নম্বর অ্যান্সার 4/3। কেন থাকবে না? 17 নম্বর হচ্ছে তোমার 12 নাম্বার, এখানকার 12 নাম্বার। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের আরেকটা ছোট্ট অঙ্ক রয়ে গেছে সিকিউ। এটা হইলে আমাদের মোটামুটি পড়া শেষ বলা যায়। অনুভবিতে বৃহত্তক ক্ষুদ্রকে 4 গুণ হলে ই কত হবে? একদম নরমাল জিনিস। তোমার মনে করো বৃহত্তক আছে তোমার টয়েস ধরো এ, আর ক্ষুদ্রাক্ষ হচ্ছে টয়েস বি, তাহলে বলছে বৃহত্তক ক্ষুদ্রকে 4 গুণ হবে, তাহলে ক্ষুদ্রাক্ষ যদি আমি টয়েস বি ধরি, বৃহত্তক হবে 4 × টয়েস বি, এটা তো হবে নাকি, মানে 8b। আচ্ছা এখন আমি নরমাল, তাহলে ই সমান কি হবে? ই সমান হবে 1 মাইনাস বৃহত্তক অবশ্যই বড়টা নিচে থাকে, এটা সবাই জানি আমরা, 8b হোল স্কয়ার, আর এখানে হবে 2b হোল স্কয়ার। 1 মাইনাস 2b হোল স্কয়ার মানে 4b স্কয়ার, আর 8b হোল স্কয়ার মানে 64 b স্কয়ার। তাহলে এই যে দেখো এখানে কত, b স্কয়ার কাটা 4/64 কত, 4/64 কত, 1 মাইনাস 1/6 16, 4 16 64। ঠিক আছে, তাহলে দেখো লসাগু করলে উপরে থাকবে 15 আর নিচে থাকবে 16, তাহলে √15/4 এর মান হচ্ছে এটা, √15/4। ঠিক আছে, এইটুক পর্যন্ত কারো বুঝতে কোনো আপত্তি আছে বা কোনো সমস্যা আছে? কেউ বুঝো না এমন কেউ আছো? একটু বলো আমাকে কষ্ট করে। এইটুক বুঝতে যদি সমস্যা না থাকে তাহলে আজকের ক্লাস মোটামুটি আমরা এখানে শেষ করতে পারি বলা যায়। ঠিক আছে, অনেক সোজা লাগছে ম্যাথগুলো আজকে ভাইয়া, থ্যাঙ্কস এ লর্ড। তোমাদেরকে থ্যাংক ইউ। আমরা তো আসলে সহজ করে তোমাদেরকে পড়াই, তোমরা যদি সহজ বলো তাহলে সেটা আসলে আমাদের ভালো লাগা আর কি আসলে। কারণ আমরা আসলে যতটা সহজ করে পড়াই তোমাদেরকে চেষ্টা করি আমরা একটু সহজ করে পড়ানোর জন্য আর কি, সবসময় ট্রাই থাকে আমাদের এটাই। কারণ যেহেতু তোমরা মেডিকেলের প্রিপারেশন নাও, নর্মালি তোমরা মেডিকেলের প্রিপারেশন নাও, তো ভার্সিটির জন্য যেহেতু পড়তে আসতেছে, আমরা চাই যে তোমরা মেডিকেলের জন্য পুরো সময়টা দাও, মাঝে মধ্যে যে সময়টা পাও সেটা ভার্সিটির জন্য দাও। আর তোমরা একটু পরীক্ষাটা একটু জাস্ট মাথা ঠান্ডা রেখে ক্লাসটা করলেই হবে। সময় বাসায় গিয়ে আজকে এটা একটু দেখে নিও যে ভাইয়া এতক্ষণ ধরে কি বলছি, তাহলে শেষ হয়ে যাবে। খুবই সহজ, কোনিক্স আসলে সহজ। কোনিক্স আমরা কঠিন, আমাদের কাছে কোনিক্স কঠিন লাগে কারণ হচ্ছে কোনিক্স যে সহজ সেটা আমরা জানি না, আমরা কোনিক্স কঠিন দেখে কঠিন করেই পড়ি, তাই কঠিন লাগে। কোনিক্স যদি সহজভাবে পড়া যায় সেটা আসলে আমরা জানি না, সেই জন্য আমাদের কাছে সবসময় কোনিক্স কঠিন লাগতো, এতগুলো ইকুয়েশন দেখলে মাথা ঘুরতো, ডিরেক্ট মুখস্থ করতাম, পাগল হয়ে যেতাম। আসলেই সহজ কোনিক্স জিনিসটা, খুবই সহজ। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা আজকের ক্লাসটা একটু ছোট ছিল, আমাদের বেসিকটাই মেনলি ছিল, পরের ক্লাসটা একটু লেন্দি হইতে পারে, একটু মাথা ঠান্ডা রেখে এসো, এটা হচ্ছে একটু আগে থেকে হিন্টস দিয়ে রাখলাম। সবাই ভালো থেকো, দোয়া করো আমার জন্য, আর হচ্ছে সবাই সুস্থ থেকো। বাসায় গিয়ে একবার জাস্ট দেখে নিও কোনিক্সটা, মানে জাস্ট পৃষ্ঠাগুলো উল্টাইলে হবে, ভাইয়া তো সবকিছু দিয়ে দিবে, ফয়সাল ভাইয়া তোমাদের সব আপলোড দিয়ে দিবে, ক্লাস নোট, হ্যান্ড নোট সবকিছু। হ্যান্ড নোট, ক্লাস নোট তো লাগবে না আশা করি, যেহেতু কোম্পানির বুক আছে, আর হ্যান্ড নোট দিয়ে দিবে। সবাই ভালো থাকবে, হ্যাঁ, আল্লাহ হাফিজ। দোয়া করে আমার জন্য সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।